हरे राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 কৃষ্ণা। সকলকে আমরা আবারও স্বাগতম জানাচ্ছি শ্রী মায়াপুর ধাম থেকে, আমাদের এই টক শোর স্টুডিও থেকে আপনাদের সকলের পছন্দের অনুষ্ঠান রবিবাসরীয় পারমার্থিক টক শো আলোচনা পর্ব নিয়ে। তো বিগত টকশোগুলি অনেকগুলি বিষয়ে আমরা করেছি। আমরা এই মাসটি বিগত মাস আমরা কাটালাম, কত সুন্দর সুন্দর অনুষ্ঠান ছিল। বলরাম জয়ন্তী, ঝুলন যাত্রা, জন্মাষ্টমী, রাধাষ্টমী, উৎসবের শেষ নেই। তো ভাদ্র পূর্ণিমা, তারপর আগামী মাসে আবার কার্তিক মাস চলে আসছে, মানে অনুষ্ঠানের শেষ নেই। বিভিন্ন বিষয় আমাদের টক শোতে এমন একটা অবস্থায় কোন বিষয় নেব, কোনটা ছাড়বো, মানে অনেকগুলো বিষয় কভার করা যাচ্ছে না। তো আমরা এর আগে আলোচনা করেছিলাম একটা বিষয় যেটা আপনারা অনেক পছন্দ করেছেন, অনেক প্রশ্ন এসছে, সংস্কার আদি নিয়ে। শ্রীপাদ কৃষ্ণ চৈতন্য প্রভু এবং শ্রীপাদ সুজিতেন্দ্রীয় প্রভু অনেক কিছু বলছিলেন, শেয়ার করছিলেন। তো আজকেও আমরা ভাবছি সেই সংস্কারের পর্ব 2, সেকেন্ড পার্ট 2তে আমরা আপনাদেরকে নিয়ে আসব আজকে। তো অত্যন্ত আনন্দিত যে আমাদের এই টক শোর স্টুডিওতে আজকে আবার উপস্থিত হয়েছেন কৃপা পরবশ হয়ে পরম পূজ্য শ্রীপাদ কৃষ্ণ চৈতন্য প্রভু, যিনি তার সংস্কার সম্বন্ধে আমাদেরকে অত্যন্ত সূক্ষ্ম বিষয়াদি শিখিয়েছেন, জানিয়েছেন আগে টক শোতে। আর আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে আমরা পেয়েছি আমাদের এই টক শো স্টুডিওতে আরেকজন সংস্কারবিদ, বিশেষ পণ্ডিত ব্যক্তিত্ব, পরম পূজনীয় শ্রীপাদ নির্মল চৈতন্য প্রভু, রাজাপুরে জগন্নাথের মুখ্য সেবক, মুখ্য পার্ষদ, আর আমাদের জগন্নাথের ইনচার্জ আর আমাদের এই টক শোর প্রাণ স্বরূপ, যার অধ্যক্ষতায় এই সমস্ত কিছু পরিচালিত হচ্ছে, পরম পূজনীয় শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ। মহারাজ, কেমন কাটলো আপনার এই অনুষ্ঠান, রাধাষ্টমী, জন্মাষ্টমী, ভাদ্র পূর্ণিমা? সময় কাটলো না, সময়টা পালিয়ে গেল, আমি বুঝতে পারলাম না, এত তাড়াতাড়ি সময় গেছে। এবং তার থেকে বেশি সময় কাটছে টক শো শ্রোতাদের চাহিদা বলতেই আছে। এর পরবর্তী এই সংস্কার বিষয়টা শুরু হয়েছিল, হয়ে গেল প্রায় 1.5 মাস 2 মাস, তো প্রায় হয়ে গেল মনে হয়। সঙ্গে সঙ্গে অনেক প্রশ্ন, এর পরবর্তীটা আমরা শুনতে চাই। আমাদের আশা মিটলো না। তো আমরাও আশা করছি, যেটা কৃষ্ণ চৈতন্য প্রভু বলছিলেন, মহারাজ কয়েকটা এপিসোড লাগবে একটাতে সম্পন্ন, পুরো কোর্স। আরেকটা হচ্ছে লোকের ভিতরে জানার একটা অনুসন্ধিৎসা জাগছে, এরপরে কি। এটা একটা ভালো লক্ষণ। সেই জন্য আমরাও উৎসাহ পাচ্ছি, আপনাদের উৎসাহ দেখে আমাদেরও উৎসাহ জাগছে। শাস্ত্র রমন্থন করে, শাস্ত্রে আচার্যগণ বা পরম্পরা সূত্রে ব্যাসদেব কি দিয়ে গেছেন সেটাকে তুলে ধরলে দশের জনগণের উপকার দাঁড়াবে। সেই জন্য আমাদের এই প্রয়াস। তো কৃষ্ণ চৈতন্য প্রভু ছোট থেকে এগুলো পড়েছেন বিদগ্ধ পণ্ডিতের কাছে, পরম পূজ্য ভক্তি বিদ্যাপূর্ণ স্বামী মহারাজ হাতে ধরিয়ে এই সংস্কার বিষয়, দশম সংস্কার, মনুষ্য জীবনের যে সংস্কার, ধাপের পর একটা ধাপ থেকে আরেকটা ধাপে যখন আমাদের বয়সটা গড়ে উঠে, তারপরে কি করতে হয় এগুলো জানা উচিত। শাস্ত্রের কত সুন্দর গাঁথুনি, যে শরীরকে ধীরে ধীরে বড় হওয়ার সাথে সাথে, যেরকম বাচ্চা হলো জন্ম সংস্কার, তারপরে অন্নপ্রাশন, তারপরে ধীরে ধীরে চূড়াকরণ আগে না পরে এসবগুলো আছে। তো জিনিসগুলো শুনলে আপনার আরও ভালো লাগবে, আরও জানতে ইচ্ছা করবে। তো তার পরবর্তী আজকে এই দ্বিতীয় পর্বের আলোচনাতে এসেছি আমরা। তো অনেক বিদগ্ধ ব্যক্তি রয়েছেন। আজকে আমরা আবার পেয়েছি নির্মল চৈতন্য প্রভু, তিনিও এই বিষয়টা ভিতরে অনেকটা অভিজ্ঞ।
বিশেষ করে বিবাহ শ্রাদ্ধাদি কার্য নিয়মিত করে চলেছেন। আমাদের বৈষ্ণব ধর্মে যে গোপাল ভট্ট গোস্বামী সৎকিয়াসার দীপিকা গ্রন্থ তিনি সাজিয়ে দিয়েছেন বৈষ্ণবদেরও কি কি করণীয়। অনেক সময় আমাদের মনে হয় আমরা ভগবানের পুজো করছি, সব গোবিন্দায় নমঃ, আমাদের এসব আর এত কিছু লাগে না। মহাপ্রভু বলে গেছেন ইহা হইতে সর্বসিদ্ধি হইবে, সব হরিনাম করা মানে সব হয়ে যাবে। কিন্তু তা সত্ত্বেও এই সংস্কার বিষয়টা খুব জীবনে গুরুত্বপূর্ণ। বেদ সংস্কার না হলে মানুষকে পশুতুল্য বলে, সংস্কার বাদ দিয়ে জীবনটা পশুতুল্য জীবন। তো সেই জন্য আমরা আলোচনা শুরু করছি সংস্কারের দ্বিতীয় পর্ব আজকে। হরে কৃষ্ণ। বাহ, সংস্কারের দ্বিতীয় পর্ব। তো আমরা বিবাহ সংস্কারের মাঝামাঝি ছিলাম, গতদিন শেষ হয়নি, আর অন্যান্য বিষয় আছে। তার মানে বিয়ে করতে এতদিন লাগে নাকি? 2 মাস আগে শুরু হয়েছে আলোচনা, আজকে বিয়ে দেবেন নাকি না? আচ্ছা মহারাজ, প্রশ্ন আসছে, আপনি যদি কোনো প্রশ্ন আমাদের শোনাতে চান। এই মোবাইলটা কোথায় গেল? হয় প্রশ্নটা ছিল এরকমই, প্রশ্ন করেছেন, আমি নামটা ভুলে গেলাম, 9749535380 প্রশ্ন করেছেন যে আগের সংস্কার যে আলোচনা হচ্ছিল সুজিতেন্দ্র প্রভু এবং কৃষ্ণ চৈতন্য প্রভু, যে আমি এখন গৃহস্থ, আমার 50 বছর বয়স হয়ে গেছে, এখন তো বন জঙ্গল নেই, তা আমি কি করব? আমি কি ঘরে থেকে বানপ্রস্থ জীবনটা কাটাতে পারি? তো আমাদের সুজিতেন্দ্র প্রভু কৃষ্ণ চৈতন্য প্রভুর মধ্যে কৃষ্ণ চৈতন্য প্রভু আছেন এখানে, প্রশ্নটা আপনার প্রতি, আমি কি করব? আমার বয়স 50 ছুঁই বা 50 পেরোচ্ছে, তা এখন আমাকে বনে যেতে হবে, বন নেই, কি করব? শ্রী ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো। যেখানে হোক ইম্পর্টেন্ট জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি আমরা হরিনাম করতে থাকি। এখন আগের লোক বনে যেতেন কেন? সাত্বিক জীবন, সাংসারিক প্রপঞ্চে ঢুকতে চায় না, শান্তিভাবে এক জায়গায় বসে স্বল্পাহার নিয়ে সাধারণ সামান্য জীবনযাপন করে শুধুমাত্র হরিনাম করার জন্য। তাহলে আপনি গৃহে থাকেও সেম পরম্পরাটা আপনি ফলো করতে পারে, কি আপনি হরিনাম নিচ্ছেন, হরিনামের ফোকাস করছেন। না হলে যদি আপনি চান বলে না 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 আমি এখানে বাড়ি থাকলে আমার বাচ্চা আছে, বাচ্চার বাচ্চা হয়ে গিয়েছে, আর আমি এই আসক্তি ছাড়ছে না, বনেই যেতে হবে, তাহলে আপনি মায়াপুর মতন ধামে আসতে পারে, বৃন্দাবন ধামে যেতে পারে। বলছে না 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 আমি একদম বনেই যেতে চাই, তাহলে ভগবানের কৃপায় এখনো বন আছে। আমরা একটু আগে মহারাজ সঙ্গে আলোচনা করছিলাম যে আমাদের পূজ্যপাদ শ্রী ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ আদিবাসীর লোকের ভিতরে কেমন প্রচার করছে। মানে ওনারা জানেই না কি এই জঙ্গলের বাইরেও কিছু সংসার আছে, জগৎ আছে, জগৎ আছে, এরকম জায়গা উনি জানেই না। তাহলে ওখানে গিয়ে আমি ঘুরেছি মহারাজের সঙ্গে। আচ্ছা, যেখানে শহর থেকে অনেকটা দূরে, অনেকটা, কোনো রাস্তাঘাট, বৈদ্যুতিক সংযোগ, জনসংযোগ কিছু নেই, আপনার সাইকেল মোটর সাইকেল কিছু নেই, হেঁটেও যেতে পারবেন, কারণ দুর্গম পথ। পৌঁছালে দেখা যায় ঠিক যেন মানুষগুলো অর্গানিক, খাওয়া দাওয়া অর্গানিক, হ্যাঁ, শুধু একটা মিশ্রিত দেখা যায় পশু টষুধ হচ্ছে, পুড়িয়ে খাচ্ছে, একটু ওদের একটা নিজস্ব হ্যান্ডমেড একটু ড্রিঙ্ক করে নেয়, ওটা একটু ভর হয়ে পড়ে থাকে আর কি, মদ খায়, মানে যেটা বাজারের কেনা মদ নয়, ওইটাই তফাৎ। না হলে একদম সুন্দর কি বলা যায় ঘন সবুজ বনানির মধ্যে, পাহাড়ে জঙ্গলে, সেরকম খালি গায়েও থাকে, মোটামুটি কোমরে একটু এরকম ছাল টাল চড়া এরকমও দেখা যায়, ওরকম আছে। আর খুব কি বলে তাকত লোক সব, জানি না ওদেরকে সাত্বিক লোক বলবেন না।
কিন্তু আছে বন, আপনার কথা অনুযায়ী বন এখনো বন আছে, বন আছে। যদি করতে চান করতে পারে, কিন্তু গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, সেটা বেশি মহত্বপূর্ণ। কেন অলরেডি যদি বয়স 50-এর কাছাকাছি চলে এসেছে না হয়ে গিয়েছে, তাহলে এখন সেটাই করার উচিত। 50 ঊর্ধ্বং বনং ব্রজেত, হ্যাঁ, বনে যেতেই হবে। যেতেই হবে। কিন্তু ও মন থেকে যেতে হবে মহারাজ। শুধু শরীর জঙ্গলে থাকলে, মন ঘরে থাকে। ঘরে থাকলে হবে না। ওটাই মুখ্যত, যেরকম প্রহ্লাদ মহারাজ তার বাবাকে উপদেশ দিয়েছিল, বনমগত যদ হরিম আশ্রয়, বনে যাওয়া উচিত হরির আশ্রয় করার জন্য। সাধারণত যেহেতু গৃহস্থ জীবনের টাকা পয়সা ধন দৌলত একটা সংসারের ঝামেলা। আমরা জড়ো করি এবং তার প্রতি একটা আসক্তি হয়ে যায়। সে আসক্তি ত্যাগের জন্য একটা উপযুক্ত বয়সে গৃহ ত্যাগের বিধান ছিলই আগেকার সময়ে। তো মূল পয়েন্ট হচ্ছে কৃষ্ণ চৈতন্য যেরকম বললেন যে গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো। তা বনে যাবো কিসের জন্য? হরিম আশ্রয়ের। সেটা যদি অনাসক্তিভাবে, অনাসক্তিটা মূল এখানে পয়েন্ট। যদি আমরা গৃহে থেকেও বর্তমানে যদি মনে করছে যে বন নেই, তাহলে আমাদের আসক্তিটা ভগবানের প্রতি দিয়ে যদি আমরা বাড়িতে থেকেও আমরা করি ভজন, হরি ভজন, তা সেটাও বস্তুর মতোই। আর ভক্তিবিনোদ ঠাকুর প্রভু উল্লেখ করলেন, ভক্তিবিনোদ ঠাকুর অনেক গানে এরকম বলেছেন যে কবে গৌরবনে, গৌরবন, বৃন্দাবন, এইসব বন। আগেকার দিনে মূলত বন মানে বন আর জঙ্গল, আমি চিন্তা করছিলাম যে বন আর জঙ্গলের মধ্যে একটু পার্থক্য রয়েছে মনে হচ্ছে। জঙ্গল মানে যেখানে সাধু সন্তরা থাকে না, জঙ্গলমহল। আর বন মানে যেখানে সাধু সন্তরা থাকে, যেখানে গেলে সাধুদের সঙ্গ লাভ হয়, সাধুদের কাছ থেকে ভগবত কথা শোনা যায়। যেরকম আমাদের ভগবান রামচন্দ্র, উনি বনবাসী, ওনাকে বললো যাও বনে যেতে হবে, বনগমন। তো যেখানে পরের দিন উনি রাজা হবেন, সব কিছু প্রস্তুত, কিন্তু উনি বলছেন না ঠিক আছে আমি যাব। কেননা উনি চিন্তা করলেন যে আমি বনে গেলে অনেক সাধু মহাত্মাদের সান্নিধ্য পাবো এবং তাদের কাছ থেকে জীবনের যে মূল্যবান উপদেশ, হরিম আশ্রয়েত, হরির চরণে আমাদের মুক্তি হবে। তো সেই জন্য বনগমন একটা অনিবার্য ছিল। তা এখন যদি ওরকম নাও থাকে, প্রভুপাদ আমাদের যে মন্দির বানিয়েছেন, প্রভুপাদ বলেছেন আমাদের মন্দিরগুলো সেটা একটা বনের মতোই। বৃন্দাবন। হ্যাঁ, বৃন্দাবন। হ্যাঁ, বৃন্দাবন, বৃন্দাবন, নবদ্বীপ, গৌরবন। তো সেখানে এসে একটা সময়ে তারা পুরোপুরি রূপে ভগবানের সেবাদানের জন্য আসতে পারে। যদিও এখনও আমাদের ইসকনে ওরকমভাবে বানপ্রস্থ আশ্রমে সেইভাবে এতটা পরিপাটি করা হয়নি, কিন্তু আমরা সচরাচর দেখলাম কিছুদিন পূর্বেও আমাদের একজন মায়াপুরের একজন ভক্ত, উনি গুরুমাজ বলছে বনচারী, তার নাম দেওয়া হয়েছে বনচারী। তো ইসকনও চিন্তা করছে যে যারা এরকম মিটার লাইফ সেরকমভাবে ভক্তিতে উন্নতি করতে চায়, তাদের ব্যবস্থা কিভাবে হবে। তো যিনি প্রশ্ন করেছেন, প্রশ্নকর্তা, তিনি সেই বিষয়ে এইভাবে চিন্তা করলে ভালো হয় মনে হয়। তবে এটাও তো অনুমোদন করা যায় যে আচার্য পরম্পরাতে যেরকম বহুপাত এই নামহট্ট প্রচারের দ্বারা প্রতিটা বাড়িকে বৃন্দাবন তৈরি করেছে। আপনার সেটাও, যেটা উনি প্রশ্ন করছেন, এটাও হতে পারে যে আপনি বা কৃষ্ণ চৈতন্য প্রভু যেটা বললেন, মনটাকে তৈরি করুন আমি বৃন্দাবনে আছি, আমি ঘরে নেই। সেভাবে মোর মন বৃন্দাবন, বৃন্দাবন। মনে বনে এক করি মানি, মহাপ্রভু বলছেন। অন্যের হৃদয় মর, অন্যের হৃদয় মন, মোর মন বৃন্দাবন। এটা হচ্ছে মুখ্য। বাহ। তো আমরা বিবাহের আলোচনায় ছিলাম, সেখান থেকে চলে গেলাম বানপ্রস্থে, আবার বিবাহে ফিরে আসি। তো অনেক কিছু আলোচনা হচ্ছিল গত পর্বে বিবাহ সম্বন্ধে। একটা প্রশ্ন এটাও ছিল যে আজকাল না, এটা সবসময় আমরা দেখতে পাই, শাস্ত্রে তো আছেই, কিন্তু এটাকে একটা অন্যভাবে এখন নেওয়া হচ্ছে, যৌতুক প্রথা, পণ প্রথা। তো কি বলে শাস্ত্রে, যৌতুক নেওয়া উচিত, দেয়া উচিত, কি করা উচিত? প্রভু সিনিয়র আছে। যৌতুক, যৌতুক বা পণ প্রথা। অ্যাকচুয়ালি যৌতুক
আলাদা, পণ যেটা সেটা একটা পণ, একটা প্রমিস করে পণ করছে যে আমাকে দিতেই হবে, ডিমান্ড। যৌতুকটা একটু আলাদা, যৌতুক মানে ইচ্ছা করে, স্বেচ্ছায়। পিতা, কন্যার পিতা কন্যাকে ছোটবেলা থেকে পালন পোষণ করে বড় করেছে, তার স্নেহ দিয়েছে, এবং পিতা সবসময় চাইবে যে আমার কন্যা যেন শ্বশুরালয়ে, শ্বশুর বাড়িতে গিয়ে সে সুখ সমৃদ্ধিময় একটা আনন্দময় জীবনযাপনকে প্রাপ্ত করে। তো সেই জন্য কন্যার পিতার অবস্থা অনুযায়ী এটা শাস্ত্রীয় বিধান যে কন্যাকে কিছু যৌতুক দেওয়া হয়। তো সেটা কন্যার সুখময়, পরবর্তীতে যেটা সুখে থাকে। আগেকার আমরা তো মহারাজ বলছিলেন যেরকম লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ আমরা দেখছি যে রাজকন্যাদের সেখানে তাদের শুধু যৌতুক অর্থ সম্পদ নয়, দাসী, গাভী, সে অলঙ্কারযুক্ত গাভী দান করা হতো। আমরা এই দেবযানী শর্মিষ্ঠার এখানে কাহিনীতে আমরা শুনেছি যে কিভাবে দেবযানী বলল যে শর্মিষ্ঠাকে আমার দাসী রূপে আমাকে পাঠাও। তো তাই করলো, শর্মিষ্ঠাকে দাসী রূপে দিয়ে দিল। কিরকম, ঠিক আছে। তো শুক্রাচার্যের ইচ্ছা ছিল যে আমার কন্যা যেন সুখে থাকে, ওর ইচ্ছা যেটা। তো যৌতুক মানে হচ্ছে কন্যার পিতা স্বেচ্ছায় এটা দিতেন তার কন্যা এবং জামাতা, তারা যেন সুখ সমৃদ্ধিময় জীবনযাপনকে প্রাপ্ত করতে পারে, সেভাবে তারা চলতে পারে। এটা কোনো জোরজার নয়, কিন্তু সেটা পরবর্তীতে একটা পণ প্রথা যে এটা দিতে হবে। যে মহারাজ বললেন যে আমাকে কি বাইক লাগবেই, আমার একটা বাইক দিতে হবে, তো না দিলে না দিলে তো বলছে না। এখন তো আমরা খবর দেখছি যে এইগুলো, সেটা খুব ভয়ানক পরিস্থিতি, তাড়িয়ে দিচ্ছে তাকে, কি বলে, গায়ে। কদিন আগে একটা নিউজ এলো, গায়ে এরকম জ্বালিয়ে দিয়েছে। হ্যাঁ, কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। তো ভয়ানক পরিস্থিতির, এরকম ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করছে। তারপরে অনেক এরকম আমরা যেটা আজকে আলোচনা করছি, সংস্কার যেরকম আছে, কুসংস্কারও রয়েছে মহারাজ। তো সমাজে এরকম নানা রকম পণ প্রথাটা একটা কুসংস্কার, এটা আসলে সংস্কার নয়। কিন্তু যৌতুক প্রথা, যৌতুক যে দেওয়া, এটা হচ্ছে সংস্কার। কন্যার পিতা স্বেচ্ছায় তার সামর্থ্য অনুযায়ী যত উনি দিতে চায় দিতে পারে। কন্যার জন্য না জামাইয়ের জন্য? কন্যাকে দিচ্ছে, কিন্তু কন্যা তো জামাই সম্পত্তি, কন্যা তো জামাইকে দান করছে না। কন্যা দান করার সাথে ওইগুলো যখন দিচ্ছে, সে তো জামাইরই হয়ে যাচ্ছে। তো জামাতা এবং কন্যা তারা একে অপরের পরিপূরক রূপে চলবে না। কন্যা মনে করবে না যে আমার বাপ আমাকে দিয়েছে, এরকম এই সোফায় বসবে না। আমি সেটা দেখলাম, আমরা ইউটিউব দেখছি, ওরা স্বামী স্ত্রী, ছেলে বৌমা শহরে থাকে, ছেলের মা বাবা এসছে, কি নোংরা কাপড় চোপড়, এই সোফাতে বসবে না, এই সোফাতে বসার যোগ্য নও তোমরা, বলছে ফ্যাক্ট। নিচে বসো, নিচে বসো। অ্যাকচুয়ালি কি মহারাজ, যখন বিবাহ সময়ে আপনার কন্যাদান হলো, সিঁদুর দান হলো, লাজহোম হলো, সপ্তপদী গমন হলো, তারপরে বলা হয়, পুরোহিত বলে, এখন থেকে আপনারা দু শরীর এক প্রাণ। এখন স্ত্রী পুরুষের অর্ধাঙ্গিনী অথবা বামাঙ্গী হয়ে যায়। সেইভাবে যদি স্ত্রী পুরুষের বামাঙ্গী হলো, তো পুরুষও তো স্ত্রীর দক্ষিণাঙ্গী হলো, অর্ধাঙ্গ হলো। আর বিবাহ কর্ম করার পর যদি কেউ মনে করবে আমি তীর্থ ভ্রমণে যাব, আমি দান পুণ্য আদি কর্ম করব, যজ্ঞ করব, তো পুরুষ না স্ত্রী একা করতে পারে না, ওই দুইজনকে সঙ্গে থাকতে হয়, না হলে যজ্ঞের ফল, দানের ফল, তীর্থ ভ্রমণের ফল পাবে না। কেন? তো হাফ শরীর, পূর্ণ শরীর নেই না, পুরুষ পূর্ণ শরীর, না। স্ত্রী হাফ শরীর। না, স্ত্রীকে বলা হয় অর্ধাঙ্গিনী, পুরুষকে বলা হয় অর্ধাঙ্গ বলা হয় না। তো কেন? ওই মনে লাগবে, মানে আমার অহংকার ক্ষতি হয়ে গেল। বিবেকে যদি স্ত্রী অর্ধাঙ্গিনী হয়ে গেল, তো কার অর্ধাঙ্গ হয়েছে? স্বামীর। স্বামীর। তাহলে পুরুষ কি 1.5 অঙ্গ হলো না 1 অঙ্গ হলো? এটা একটা প্রশ্ন। মহারাজ, যেহেতু বিবাহ মানে এটা
বিবাহ মানে দায়িত্ব যখন নিচ্ছে তখন দুজনে পরিপূরক, আধা আধা হয়ে যাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমরা অর্ধাঙ্গিনী স্ত্রীকে বলি, পুরুষকে বলি না তো অর্ধ অঙ্গ। কিন্তু এটা তো লজিক মহারাজ। অ্যাকচুয়ালি স্ত্রী ওনার অহংকার বেশি নেই, পুরুষের অহংকার থাকে, পুরুষত্ব। আমরা বলি না স্ত্রীত্ব না। স্ত্রীর মোটামুটি যখন হয়, অফকোর্স জেনারেল যে টপিক, কিছু কিছু স্ত্রী আছে যা আমার আছে না, স্ত্রীর জেনারেলি ফলো করে স্বভাব ওনাদের, হ্যাঁ এই আমার স্বামী। সেই জন্য গোত্র পরিবর্তন স্ত্রীর হলো, মা বাবার বাড়ি থেকে স্ত্রীর স্বামীর বাড়িতে গিয়েছে। কেন? স্ত্রীর জন্য এটা স্বাভাবিক এটা করতে। পুরুষ ওই ঘর থেকে এই ঘরের হতে পারবে না, কিন্তু স্ত্রী যখন বিয়ে হচ্ছে তখন বলছে এখন দুই কুটুম্বকে উদ্ধার করার দায়িত্ব স্ত্রীর আছে, পুরুষের নেই। আচ্ছা, আর পুরুষের সম্ভব নয়, আমরা প্র্যাকটিক্যালি আমরা দেখছি পুরুষ গিয়ে একটা নতুন জায়গায় গিয়ে যে সেখানে অ্যাডজাস্টমেন্ট করে তাকে চালা, ওটা পুরুষের অহংকার জাত দোষ হোক যেভাবে হোক সেটা করতে পারবে। যেটা স্ত্রীদের ভগবান এমনভাবে তৈরি করেছে, তার মধ্যে এমন গুণাবলী দিয়েছেন ভগবান যে সে ছোটবেলা থেকে মোটামুটি 12-14, আগেকার দিনে অল্প বয়সে বিবাহ হতো, এখন তো একটা সরকারি নিয়ম অনুযায়ী 18 বছরের ঊর্ধ্বে মনে হয়। তো এই বয়সে একটা এতদিন পর্যন্ত 18 বছর পর্যন্ত পিতার গৃহে থাকার পরে তারপরে কি অন্য জায়গায় গিয়ে, মানে পিতার ঘরে সে একভাবে বড় হয়েছে, একরকম কমফোর্ট পেয়েছে, একরকম ভাবে সে বেড়ে উঠেছে, এত স্নেহ পেয়েছে, সেখানে অন্য জায়গায় গিয়ে যে অ্যাডজাস্টমেন্ট সেটা মেয়েরাই তাদের পক্ষে সম্ভব, পুরুষদের পক্ষে জেনারেল সেটা সম্ভব নয়। না এটা হয়তো হয়ে আসে, মেয়েরা আগে জেনেই ফেলে যে আমাকে যেতে হবে। কিন্তু কিন্তু যেহেতু ওনারা এক এক ব্যক্তি হয়েছে, তো যে প্রশ্ন ছিল যে মেয়ের জন্য দিচ্ছে না মেয়ের স্বামীর জন্য দিচ্ছে, দিচ্ছে মেয়ের জন্য, বাবা দিচ্ছে মেয়ের জন্য। কিংবা আমার এত এত জীবনে আমি যে সংগ্রহ করতে পেরেছি, আমার মরার পর তো আমার ছেলের কাছে যাবে, কিন্তু আমার মেয়েকে আমি কি দিতে চাই, তো ওনারা দিতেন কি আমার মেয়েকে বিবাহের সময়ে এই সব জিনিস আমি দিতে চাইছিলাম, সেটা দিলাম। এখন বাড়িতে গিয়ে ওটা স্বামী স্ত্রী দুইজনেই ইউজ করবে। যেমন বাড়ির ছেলের বাড়ি, ছেলে বলতে পারবে না এই আমার বাড়িতে ঢুকবে না, এটা আমার বাপের বাড়ি, তোমার বাপের বাড়ি না। না, স্ত্রী আসছে সে এইভাবে যে স্ত্রীর ঘর থেকে যে আসলো সেটাই সব ইউজ করবে। তার মানে এটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার নাকি? সংস্কার, এটাই সংস্কারের Culture. ব্যাপার। এটাই সংস্কার। এটাই সংস্কার। এটা কালচার, আমাদের পরম্পরা, কি আমরা এক হয়ে থাকি। এরকম না আমার তোমার না, আমরা এক এক ফ্যামিলি, পরম্পরা, কি বলে পরিবার। তুমি এক দেহ না, এক ফ্যামিলি। এক 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 আত্মা আমার আছে, মম চিত্তম অনুচিত্তম শ্লোক আছে এখানে। না আর এটা কার্ডের উপরে লেখে না হৃদয়ং তব হৃদয়ং মম, না কি লেখে? যদিদম হৃদয়ম তব, আমার হৃদয়টা এখন তোমার তোমার হলো, তোমার হৃদয়টা আমার, দুটো হৃদয়কে এক হচ্ছে, মানে এই প্রেমের ওপর নির্ভর করছে, প্রেম এবং শ্রদ্ধা সমর্পণের উপরে একজন স্ত্রী পুরুষ তারা একসাথে থাকবে একে অপরের পরিপূরক রূপে। মুখ্য বিষয় হচ্ছে তারা, ওখানে বলা হচ্ছে যে আমার হৃদয় তোমার হলো, তোমার হৃদয় আমার হলো। আমি কখনো কখনো বলি যে দুজনের হৃদয় তো ভগবানের হয়ে গেল, মানে আমাদের হৃদয়, আমার হৃদয় তোমার, কিন্তু দুইজনের হৃদয় দিয়ে আমরা আমাদের যে হৃদয়ের স্বর যিনি, তার ভজন করার জন্যই এই গৃহস্থ আশ্রম। সুন্দর কথা, কিন্তু হৃদয়েশ্বর, হৃদয়েশ্বর ভেতরে আছে কিন্তু ভাগবত, তিনি হচ্ছেন আমাদের হৃদয়েশ্বর। খুব ভালো। অ্যাকচুয়ালি স্ত্রীর জন্য বলে মহারাজ কি যদি পুরুষ পুরাপুরি ভগবত ভক্তি করছে, স্ত্রী যদি ভক্তি নাও করে কিন্তু নিজের স্বামীকে পূর্ণ শ্রদ্ধালু ভাবে থাকে, সাহায্য করে। সাহায্য করে, ও ভগবত ধাম যাবে। কিন্তু স্ত্রী করে, স্বামী যদি না করে সে যাবে পাবে না, সেটা আবার কেমন? পাবে না। মনুসংহিতাতে বলা হচ্ছে মহারাজ, যেহেতু পুরুষের দায়িত্ব স্ত্রীর দায়িত্ব পুরুষ গ্রহণ করছে। যেমন এখন বাচ্চা আছে বাড়িতে, কিছু কাচের জিনিস রাখা আছে, পড়ে গেল, ভেঙে গেল, বাচ্চা এখানে দৌড়াদৌড়ি করছে, ভেঙে গেল,
এটা কার দোষ হলো? বাচ্চার দোষ হলো না, ওটা মা বাবার দোষ হয়েছে। তোমরা জানো কি বাড়িতে বাচ্চা আছে, তোমরা জানো এখানে কাছে রাখা জিনিসটা ও ভাঙবে, তাহলে সেভ করে রাখো। ওটা তো বাচ্চা বুঝে না, খেলাকরি করছে, তো পড়ে যাবে। মা বাবার দোষ হলো, কিন্তু মার খাবে কে? বাচ্চা মার খাবে, কিন্তু ওই দোষ বাচ্চার হলো না। সেইভাবে যদি স্ত্রী কিছু দোষ করছে, ওর দায়িত্ব পুরুষের। সেই জন্য শাস্ত্রতে বলা হচ্ছে কি যদি পুরুষ কিছু ভক্তি ভজন সাধনা আদি ইত্যাদি করবে, স্ত্রী অটোমেটিকলি 50% লাভ পাবে। পুরুষ যদি কিছু পাপকর্ম করবে, স্ত্রী কিছু দোষ পাবে না। যদি স্ত্রী পাপকর্ম করে, পুরুষ 50% ভাগিদারি নেবে। আর স্ত্রী যদি কিছু পুণ্যকর্ম করে, ও পুরুষ লাভ পাবে না, না দেওয়া পর্যন্ত পাবে না। আর স্বামী পুণ্য করবে অটোমেটিক হাফ পেয়ে যাবে। হাফ পেয়ে যাবে। স্ত্রীদের ভগবান এত সুযোগ দিয়েছে না। তারপরে কমপ্লেন করছে। যাই হোক, তো আমরা এই যৌতুক প্রথা, পণ প্রথা নিয়ে অনেকটা শুনলাম। তো তাহলে এবার আমরা একটু সংস্কারে যাই, বিবাহ সংস্কারে যাই। বিবাহের আর কি কি রীতিনীতি আছে, বা একটা ব্যাপারে যেটা আছে, এটা একটা সাধারণ প্রশ্ন বিবাহের বিষয়ে আসলে অনেকে এটা করে থাকে যে হিন্দুদের মধ্যে এত জাতপাত, অমুক এটা বিয়ে করবেন, অমুক জাতি, অমুক এইগুলো এরকম দেখে স্লোগান দিচ্ছে ফেসবুক বা ইনস্টাগ্রামে, খেয়ে জাতপাত দূর করো, হিন্দু হলেই বিয়ে করো, বলে হিন্দু হলেই বিয়ে করো। আচ্ছা, হ্যাঁ, স্লোগান দেবে জাতপাত এগুলো। কারণ এগুলো হচ্ছে কি, মানে এটা একটা ওদের কথা, বিশেষ করে ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা আজকাল এগুলো লিখছে অনেক, যে কি হচ্ছে আমাদের হিন্দুদের মধ্যে এত জাতপাত আছে, সেই জন্য তারা দেখা যাচ্ছে কি শেষমেশ গিয়ে হিন্দুর বাইরে অন্য ধর্মে গিয়ে বিয়ে করছে, এই হচ্ছে সেই হচ্ছে, কেননা হিন্দু ধর্মে এত ডিসক্রিমিনেশন। তাহলে এই বিষয়ে শাস্ত্র কি বলে জাতপাত নিয়ে? চাণক্য পণ্ডিত বলছে, চাণক্য পণ্ডিত আজ থেকে 2500 বছরের আগেকার লোক। আর ভাগবতে উল্লেখ হচ্ছে কলিযুগের লাস্ট ব্রাহ্মণ হচ্ছে চাণক্য পণ্ডিত, তারপরে কোনো ব্রাহ্মণ নেই, মানে যোগ্য ব্রাহ্মণ নেই। জাত করো, জন্মজাতি ব্রাহ্মণ আছে, এটা ঠিক আছে, কিন্তু যে ব্রাহ্মণত্ব গুণ লাগবে সেটা লাস্ট ছিল চাণক্য। চাণক্য পণ্ডিত বলছে, যেমন নুগ্রা জিনিসের মধ্যে যদি সোনা থাকে, আপনিও সোনাকে নেবেন কি ছেড়ে দেবেন? না না, নুগ্রার মধ্যে আছে, আপনারা নিশ্চয়ই নেবে। সেইভাবে যদি নিচ কুল থেকে যোগ্য কন্যা লাভ হয়, ওই কন্যাকে আপনি বিয়ে করতে পারে, যোগ্য কন্যা। জাতপাত আদি কেন? আমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটা এটা ঠিক আছে। আর এইটা আমাকে ভুল শেখানো হয়েছে কি শুধু হিন্দুদের মধ্যে জাতপাত আছে, মুসলমান মধ্যেও আছে। শিয়া সুন্নি গালা কাটছে, আমি শিয়া তুমি সুন্নি, কাটো। অনেক মুসলমানেও তো 15-16টা বিভাগ আছে, তাহলে ওনারাও তো জাতপাত করে। এখন আমরা কেন বলি এবার ব্রাহ্মণ হলে ব্রাহ্মণের সঙ্গে বিয়ে করো? কেন? আপনার লাইফস্টাইলটা এক, সিমিলার, আপনার বাড়ির যে সংস্কার আছে, যে আপনাকে শেখানো হয়েছে, সেই প্রায় সিমিলার, তাহলে আপনার মনোবৃত্তি সিমিলার থাকবে। জেনারেলি স্পিকিং মোটামুটি সিমিলার থাকবে। যখন আপনার মনোবৃত্তি সিমিলার আছে, জীবন কাটানো সহজ। চলে গেল, আপনি ক্ষত্রিয় আছে, চলে গেল, বৈশ্য আছে, চলে গেল। এখন মনে করেন কোনো একজন ব্রাহ্মণ আছে, একজন বৈশ্য আছে। বৈশ্য চিন্তা করবে কি আমি কি করে ভালো মতন ধন কামাবো। আর ব্রাহ্মণের 6 গুণের মধ্যে 1 গুণ আছে দান করা, ওইটা কামাচ্ছে, এটা স্পেন্ড করছে, দান করে দিচ্ছে, দান করে দিচ্ছে, তাহলে কি হবে? ঝগড়া হবে, মনোবৃত্তির ডিফারেন্স। তো সেই জন্য বলা হয় কি এক জাতিতে বিয়ে করো। অন্য অন্য জাতিতে বিয়ে করছে, এখন তো ইন্টারকাস্ট ম্যারেজ অনেক প্রখ্যাত হয়েছে। ছেলে নর্থ ইন্ডিয়ান, মেয়ে সাউথ ইন্ডিয়ান,
আমার মায়া এই কি বলে ইসকনে আমি দেখেছি ভক্ত বাঙালি, মাতাজি রাশিয়ান, দেখে দেখে প্রেম হয়ে গিয়েছে, কিন্তু এই দুইজনের মধ্যে একজনও সেম ভাষা বলে না। ও বাঙালি বলছে, ওখান থেকে ও রাশিয়ান বলছে, করে 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 বুঝে গিয়েছে সংসার চলছে। না, ঝগড়া কম হচ্ছে। হ্যাঁ, এখানে বুঝতে পারছে না কি হচ্ছে। এ ওরকম কথা বলছে, যেরকম আমাদের এটা বিয়ে দিলাম, চাইনিজ মাতাজি, বাঙালি প্রভু। ও চাইনিজ বললে প্রভু বোঝে না, প্রভু বাংলা বলে ও চাইনিজ বোঝে না। বাহ, তো মোটামুটি ঝগড়াঝাটি কম। ভালো। আসলে শাস্ত্রেতে এগুলো রয়েছে, প্রভু যেটা বলছিলেন, একই মনোভাব সম্পন্ন পাত্র, তারই মনোভাব সম্পন্ন পাত্রীকে অ্যাকসেপ্ট করা উচিত, কিন্তু তার মধ্যে গুণের এখানে আদর দেওয়া হয়েছে, যেটা প্রভু বলছিলেন, যে চাণক্য বলছেন, নিচাদপি উত্তম আবিদ্যাস স্ত্রীরত্নম দুষ্কুলাদপি, অমেধাতপি কাঞ্চন, মানে নোংরা জায়গায় যদি কাঞ্চন সোনা পরে থাকে, আমি কি সেটা নেবো না? ময়লার মধ্যে পড়েছে, আমি তাড়াতাড়ি তুরন্ত নেব। সেরকম স্ত্রীরত্নম, স্ত্রীকে তো রত্নের সাথে তুলনা করছে, আমাদের সনাতন সংস্কৃতি এরকম। কিন্তু আজকাল তো মহিলারা তারা নারী স্বাধীনতার নাম করে স্বেচ্ছাচার এবং ব্যভিচারে লিপ্ত হওয়ার মাধ্যমে নিজের ইচ্ছায় জাতপাত মানব না, যাকে তাকে আমি যা খুশি আমরা বিবাহ করে নেব, এর মাধ্যমে পরবর্তীতে যে প্রভু যেটা বলছিলেন যে ব্যালেন্স, সেটা ব্যালেন্সে হবে না, কেননা তাদের যে কালচার হিসেবে বড় হয়নি এইভাবে শাস্ত্রে তো অনুলোম প্রতিলোম বিবাহ এইসব বিষয় রয়েছে। তো যেরকম আমরা শুনেছি আমাদের কে ওটা দুষ্মন্ত যখন উনি গেলেন মৃগয়াতে, তো এখানে কর্ণমুনির আশ্রমে গেলেন। তো ওখানে কর্ণমুনির আশ্রমে গিয়ে শকুন্তলাকে দেখে ওর প্রতি অনুরাগ জন্মালো। এবং দুষ্মন্ত কোনো সাধারণ কোনো মানে একদম কামী পুরুষ ছিল না, অত্যন্ত সংযত ধর্মাত্মা, কিন্তু তার প্রতি তার অনুরাগ জন্মানোর কারণে সে তাকে বিবাহ করতে চাইল। কিন্তু ও বলল যে আমার তো এখন পিতা ঘরে নেই, তো এইভাবে তো হবে না। তো ওরা ওখানে গান্ধর্ব মতো বিবাহ করলো। বিবাহ করার পরে ওরা মিলিত হয়েছে, তারপরে আমরা জানি সেই কাহিনী কীভাবে ভরতের জন্ম হয়। কিন্তু ওইখানে দুষ্মন্ত একটা বলছিল যে আমি একজন ক্ষত্রিয়, সেজন্য এই যে কন্যার প্রতি আমার মন আকৃষ্ট হচ্ছে, নিঃসন্দেহে ব্রাহ্মণ কন্যা নয়, কারণ আমি একজন ধর্মাত্মা পুরুষ, আমার মন এরকমভাবে যেতেই পারে না। তো সেটা দেখা গেল যে এই কন্যা আসলে বিশ্বামিত্রের কন্যা, ক্ষত্রিয় কন্যা। তো এইভাবে আমরা শাস্ত্রীয় যে বিধান রয়েছে, একই মনোভাব সম্পন্ন, এগুলোর জন্য জাতপাতের বিষয়টা মুখ্যত ওইভাবে আমাদের মানা উচিত, যে একজন ক্ষত্রিয় ব্রাহ্মণ কন্যাকে এরকম নিয়ম আছে না অনুলোম প্রতিলোমে, যে না হয় সেখানে এক তো তাদের অ্যাডজাস্টমেন্ট হবে না, এবং দ্বিতীয় তাদের অপত্য যে সৃষ্টি হবে সেটাও আমাদের সমাজের জন্য ভালো আসবে না। এবং যেটা আমাদের এই বিবাহের উদ্দেশ্য, যেটা পতিপত্নী ভগবত ধামে যাওয়া এবং তার সন্তান আদিকেও এই জড়জগতের বদ্ধদশা থেকে মুক্ত করে ভগবানের কাছে নিয়ে যাওয়া, এটাই তো সংস্কার, এটাই সংস্কার। বাহ। তো এই সংস্কারের ক্ষেত্রে আমরা আরো অনেক বিষয় উঠে আসছে, অনেক প্রশ্ন আসছে সংস্কার সম্বন্ধে। যে কারণ প্রথমত আমরা আমাদের শুরু থেকেই যে কালচার আমরা দেখে উঠছি বাচ্চা অবস্থা থেকে, মানে সংস্কারের উল্টো কিছু কিছু ব্যাপার আছে যা পুরো 180 ডিগ্রি উল্টো হচ্ছে। সেখানে আমরা যখন এই বিষয়গুলো শেখানোর বোঝানোর চেষ্টা করছি, মানে এত মানে অনেকের এরকম দেখায়, বিশেষ করে ইয়াং জেনারেশন, তারা কথাগুলো মানতেই পারছে না, কেন এরকম বলা হচ্ছে শাস্ত্রে, বা কেন তারা তাদের চিন্তাভাবনা পুরোপুরি ভুল, পুরোপুরি চিন্তাভাবনা। তো আমাদের আশা করি এই টকশোর আলোচনা থেকে অনেকগুলো বিষয় আপনারা জানতে পারছেন, শিখতে পারছেন। তো প্রভু, তাহলে বিবাহ সম্বন্ধে যেটা আমাদের বর্তমান যদি কিছু বলেন, যে ইসকনে ভক্তরা যারা বিবাহ হচ্ছে আর বাইরেও দেখেছেন বিবাহ হচ্ছে, তো বিবাহের একটা মুখ্য ব্যাপার কি পার্থক্য আছে, বা কেন বৈষ্ণব সিদ্ধান্ত মতে বিবাহ হলে কি সুবিধা আছে, বাইরের বা আরো ক্লিয়ার করে বলতে পারে যারা এমনকি ভক্তি যাজন অনুশীলন করছেন না, অর্থাৎ আমরা যাকে সদাচার বলি, চার নিয়মাদি পালন করছেন না, তারাও কি
বৈষ্ণব মতে বিবাহ করতে পারবেন? না, আরেকটা জিনিস হচ্ছে এই যে দশ সংস্কারে বিবাহ প্রথম প্রথম সংস্কার বিবাহ জীবনের, তো এটা একটু বিস্তার করে জানা দরকার আছে। একটা হচ্ছে তো ম্যাচিং, সমস্বভাব সম্পন্ন। আর এটা আমার প্রশ্ন দাঁড়ায় কুষ্টি মেলানো, বিচার কুষ্টি বিচার। এক জায়গা থেকে লেখা আছে এখন কুষ্টি বিচার নয়, রক্ত বিচার করুন। সেম ব্লাড গ্রুপ বলছে ওরা। ওরা আরেকটা স্লোগান নিয়ে এসছে। তো এটাও একটা সংস্কারের মধ্যে। অনেকে এটাকে মানে, অনেকে না না আমাদের দুজনের মিল আছে, আমরা আন্ডারস্ট্যান্ডিং করে থাকবো, এখানে আমার কুষ্টি টুষ্টি কি বিচার। তো এটা কুষ্টি বিচার দরকার। আমার একটা বন্ধু মহারাজ, ওর ওর থেকে 6 বছর বড় মেয়ের সঙ্গে প্রেম হয়ে গেল। মেয়েটা 6 বছরের বড়? হ্যাঁ, আচ্ছা। ও মেয়ের সঙ্গে প্রেম হয়ে গেল। আর এটা তো হ্যান্ডসাম ছেলে, ভালো পড়াশোনা করে, ভালো ইনকাম করে, মেয়ের এরকম প্রেম হয়ে গেল ছেলের সঙ্গে। অনেক বলা হয়েছিল, ভাই তোমাদের কুষ্টি ম্যাচ হচ্ছে না, বিয়ে করবে না, ম্যাচ হচ্ছে না, করবে না। না 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 না, যদি বিয়ে করলে ওর সঙ্গে করবো, না হলে করবো না, মরে যাব। ও এরকম টিভিতে বলে, দেখে এরকম দেখে বলে। সব শিখে শিখে এরকম বলেছে। ঠিক আছে, ওখানে গিয়ে একটা কি বলে ওকে, বাগদান, আশীর্বাদ আশীর্বাদ হলো দুইজনের। 3 দিন পর ছেলের অ্যাক্সিডেন্ট হলো। কুষ্টি যখন ম্যাচ করেছি তখন বলেছে, যদি তোমার একসঙ্গে হবে, দুটো জিনিস হতে পারে, ডিভোর্স হবে, সেপারেশন হবে, না হলে মরে যাবে, সঙ্গে থাকার যোগ নেই। আশীর্বাদ হলো, 3 দিন পরে ছেলের অ্যাক্সিডেন্ট। এখন কি করব আমি? বলেছে বিয়া হয়নি, শুধু আশীর্বাদ হয়েছে, আর এরকম হয়ে গেল, এখন কি করা যাবে? না না না, কিছু করতে হবে। ঠিক আছে, কিছু দেখো, এটা পূজা ওইটা পূজা করে পূজা করে, মানে আপনি 60% বেনিফিট পাবে, লাভ পাবে, কেটে যেতে পারে। কেটে যেতে পারে 60%, 100% কাটবে না। ওই কর্মফল ভোগদান করতেই হবে। অনেকটা এটা করার পর বিয়ে হয়েছে, সন্তান হয়েছে। সন্তান হওয়ার পর ছেলেকে অন্য কোনো মেয়ে একটা ভালো লেগে গিয়েছে, ভালো লেগেছে, একে ছেড়ে দিল, ওই মেয়ের সঙ্গে থাকছে। ওইটা তো এর থেকেও বেশি ভারী, মুসলিম বিয়ে। এটা গৌড়ীয় বৈষ্ণব, ওখানে মেয়ে মুসলিম, প্রেম হয়েছে। বলছে দেখো, আমার ওখানে তো তোমাকে মাস ভক্ষণ করতে হবে, সব কিছু করবো, তুমি আমার হয়ে যাও, তোমার সঙ্গেই থাকবো। ওখান থেকেও ওর সঙ্গে থেকে 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 এখানে মা বাবা সব ফ্যামিলি বলে বলে বুঝিয়ে বুঝিয়ে কিছু করে দূর করলো। এখন ছেলে এক জায়গায় থাকছে, যার মেয়ের সঙ্গে বিয়ে করেছে ও সন্তান নিয়ে থাকছে। এটা যে বলে আমি কুষ্টি আমি বিশ্বাস করি না, সেটা মানে হচ্ছে আপনি গণিতকে বিশ্বাস করে না। বলে না না না, 2+2 4 হবে না, আমি এটা মানছি না। কেন? গণিত কি হচ্ছে, সরি, কুষ্টি কি হচ্ছে, আপনার এই গ্রহ এই নক্ষত্র এই জায়গাতে আছে, ওর এরকমে আছে, তোমরা দুই সঙ্গে কম্বিনেশন হবে না, এইরকম। তার মানে কুষ্টি বিচারটা বাঞ্ছনীয়, মানে স্বীকার করছেন। কিন্তু অনেক সময় কুষ্টি ছাড়াও অনেক লোক ভালো আছে দেখছি। মহারাজ, কুষ্টি ওনারা করেনি, সেটা হতে পারে। এটা নিয়ে কি ও ম্যাচ হয়নি, ম্যাচ হয়েছে। যেমন প্রভু দুষ্যন্ত মহারাজের উদাহরণ দিয়েছে, ওর যে ওরা ম্যাচ হয়েছে, ভালো লেগেছে, কুষ্টি বিচার করেনি, করে নিয়েছে। মানে এরকম হয়, কুষ্টি বিচার করতে পারি যদি ম্যাচিং না হয়, এই ভয়ে কুষ্টি বিচার করছে না, হয়তো ম্যাচিং হয়ে গেছে। হ্যাঁ, নরগণ, অসুরগণ, রাক্ষসগণ সব আছে। আগে এইসবই বিধি ছিল, যে গুরুজনদের দ্বারা আগেকার তো এমন ছিল
যে ছেলে মেয়ে বিবাহের আগে দেখা হবে না, একবারে সেই শুভদৃষ্টি যেখানে হয় ওইখানে দেখা হচ্ছে। আমাদের শুভদৃষ্টি করাতে হচ্ছে কালকে আগের দিন পর্যন্ত বলছে আমরা গায়ে হলুদ একসাথে ছবি তুলবো, যেটা বৃদ্ধি নয় এইভাবে। তার প্রি ওয়েডিং শুভদৃষ্টি কি- না প্রি ফটো ওয়েডিং না ওইটা ঠিক আছে প্রভু, এখন চলছে প্রথা চলছে লিভ ইন রিলেশনশিপ। আমরা লিভ ইনে থাকবো, স্বামী স্ত্রীর মতন থাকবো, কিন্তু স্বামী স্ত্রী নেই। একটু দেখে নিই কি যদি আমি একসঙ্গে ম্যাচ হচ্ছে কি না। ভয়ঙ্কর পরিস্থিতি। সেই জন্য তো প্রেমানন্দ দাস বাবা মহারাজ যে বলেছে, এখন বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজ যে বলেছেন, ওনার নিয়ে গিয়ে কত কত জিনিসটা চলছে। তুমি এরকম কি করে বলতে পারো, আমার চরিত্রহীন নাকি? হ্যাঁ নিশ্চয়। তো সেই জন্য সনাতন সংস্কৃতি একদম সাইন্টিফিক, পগ পগ সব কিছু যে দিয়ে আছে, আপনাকে বুঝাতে পারবো কেন এরকম করা আছে, কি কারণ আছে এর পিছনে। আমাদের, আমি লাস্ট টাইমও বলেছিলাম, আমি বলতাম ঋষি মুনি। মুনি অর্থাৎ কি? যে মনোচিন্তন করে 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 নিজের শাস্ত্রর মতকে মন্থন করে একটা কিছু প্রস্তুতি দেবে, সিদ্ধান্ত দেবে, সেটা হচ্ছে মুনি। আর এখন যদি মুনিকে আমরা ইংলিশে বলি সায়েন্টিস্ট, তো যে সায়েন্টিস্ট বলছে সেটা আমরা স্বীকার করব, কিন্তু মুনি যে বলছে সেটা স্বীকার করবো না, সেটা তো মূর্খতা। চাণক্য পণ্ডিত আরেকটা কথা বলেছিলেন, বলে এখানে বসে বসে গ্রহ নক্ষত্রকে দেখিয়ে যদি কেউ বলতে পারে কি আপনার জীবনে কি হবে, সেটা জ্ঞানী ব্যক্তি। কেন এটা হচ্ছে আপনার জীবনে। এখন আমি আপনার সঙ্গে বসে আছি, আপনি একটা সন্ন্যাসী পূজনীয় ব্যক্তি, আপনার সঙ্গে বসে আছি, আমি ভালো মতন আপনার সঙ্গে ব্যবহার করব। এখন আমার কি বলে ছোটবেলার যদি বন্ধু চলে আসে, আপনি না থাকলে আমি ওইভাবে ওর সঙ্গে ও কমিউনিকেশন করব। কেন? পরিসরটা চেঞ্জ হয়ে গিয়েছে। সেম যখন আমার জন্ম হয়েছে, তখন চন্দ্রমা কোথায়, ওর কি প্রভাব, সূর্যের কি প্রভাব, বিভিন্ন বিভিন্ন নক্ষত্র গ্রহ কি প্রভাব আমার উপরে দিয়েছে, সেই জন্য আমার নেচারটা ডিফারেন্স। আমি তো এখানে দেখছি জননীয়াস প্রভু, পঙ্কজাঙ্গিরি প্রভু, টুইন ব্রাদার্স, জুড়ওয়া, কিছু মিনিটের ডিফারেন্স, দেখতে প্রায় সেম, কিন্তু ওনার নেচার কত ডিফারেন্ট ছিল। কেন? বিভিন্ন সময়ে বিভিন্ন গ্রহ নক্ষত্র কি প্রভাব আসছে সেটাও আমরা দেখতে হয়। তার মানে এটাই হলো যে খামখেয়ালি বসে নিজের ইচ্ছা মতো এই যে বিবাহ, ছেলে মেয়েরা যেভাবে একে অপরকে রুচি অনুযায়ী করছে, এটা একটা ঘাতক, মানে বর্তমান সমাজের একটা বড় মানে ঘাতক পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি। কেন? আগে এইসব জিনিসটা হতো, সেই জন্য ডিভোর্স মানে কিছু ছিল না। এখন আমরা এইসব জিনিসটা ফলো করছি না, আর ডিভোর্স রেট দেখেন কত আছে। এত হয়ে গিয়েছে, ডিভোর্স নর্মাল হয়ে গিয়েছে। এখন আপনি কি বলে ওই ম্যাট্রিমনি সাইটে আপনি সেকশন পাবে ডিভোর্সি, আর ডিভোর্স করা তো আমাদের আমাদের বৈদিক সংস্কৃতির মধ্যেই নেই, এটা শব্দই নেই আমার কাছে, শব্দই নেই ডিভোর্সের। শব্দই নেই। আমরা যে দেখলাম ওই যে কাহিনী রয়েছে ভাগবতের, সুকন্যার যে ওর বাবা সেই বিয়ে মানে বনে গেছিল, সেখানে ওই মেয়ে কৌতূহল বয়সতী কিশোরী কিছু করতে গেতে মাটির নিচ থেকে দেখছি কি মিটমিট করে জ্বলছে, তো এটা কিছু দেখি তো কি একটা করে খোঁচা দিয়ে দিয়েছে, কাট দিয়ে রক্ত বেরিয়েছে। তা সবাই অসুস্থ হয়ে পড়ছে, সব মলমূত্র ত্যাগ করে ডায়রিয়া হয়ে গেছে, সব মরবে। তো রাজা চিন্তা করছে নিশ্চয়ই বনে এসছি, কেউ কোনো অফেন্স করেছে, কী ব্যাপার। তারপর দেখা গেল যে ওর কন্যাই ওরকম খোঁচা মেরেছে, আর সে নিচের তপস্যা করছিল চবন ঋষি। তারপর ওর কাছে ক্ষমা টমা চেয়েছে, তোর রাজা দেখছে, সরজাতি না কি নাম ছিল, দেখছে যে এরকম ওনার দৃষ্টিটা কন্যার দিকেই, তো তখন উনি বললো যে ঠিক আছে তাহলে বিয়ে দিয়ে দিল। মনের ইচ্ছা ওনাকে ওনার অভিশাপ থেকে বাঁচার জন্য হোক, যেভাবে হোক। তো চবন তো বৃদ্ধ আর কন্যা তো কিশোরী, তো কিন্তু যেহেতু বাবা এই বিবাহটা নির্ধারণ করেছে এবং উনি অ্যাকসেপ্ট করেছে, মেনে নিয়েছে, সে বৃদ্ধ পতিকে সুন্দর করে স্নান করানো, খাওয়ানো, ভোজন করানো, পাখা দিয়ে বাতাস করা, সব কিছু করছিল।
স্বামী সেবা। স্বামী সেবা। সে তো ভাবতে পারতো আমি কিশোরী আর বৃদ্ধ আর কি হলো, আজকালকার হলে কি হতো। তো পরে এমন হলো, ওই যখন অশ্বিনী কুমার দয়কে খুশি করলো, অশ্বিনী কুমার দয় ওরা তো বৈদ্য, এত খুশি হয়ে গেল, একটা প্রাস করে ওখানে ওনাকে স্নান করালো। চবন ঋষি একদম কিশোর যুবক হয়ে গেল, 25 বছর। চবন প্রাস এখন আছে, চবন প্রাস আচ্ছা, ওইখান থেকে চবনপ্রাশ নামটা এসেছে নাকি? আচ্ছা, চবন প্রাস খেলে ইয়াং হবো। একদম তো যুবক হয়ে গেল আমার। বিয়ে করতে পারবে। তার মানে আপনার সংস্কার করতে এসে চবনপ্রাশের অ্যাডভার্টাইজ। এটা মহারাজ, এটা সংস্কার। এই সংস্কারটা কি হলো দেখুন মহারাজ। পরে ও যখন চমনির সাথে একবার বসেছিল, রাজা এসছে, দেখে আসি আমার কন্যা তো কিশোরী কন্যা এবং বৃদ্ধপতি, সে কি তার সাথে ঠিকভাবে ব্যবহার করছে, ঠিকভাবে আছে তো। তো এসে দূর থেকে দেখছে, অবলোকন করছে যে আমার কন্যা বসে আছে যার সাথে একজন যুবক পুরুষ, আর যার সাথে বিয়ে দিয়েছিলাম সে তো নয়, অন্য ব্যক্তি। তো ওই এত রাগ ক্রোধ হয়েছে যে আমি যাকে মানে যার বীজ প্রদানকারী পিতা আমি করেছি, আমার কন্যা হয়ে এরকম কি করে করতে পারলো। যে এক পুরুষ ত্যাগ করে আর হ্যাঁ, আরেকজন। তাহলে আমি যে ওকে জন্মদান করলাম, এখানে আমার কি কিছু দোষ আছে? তো ওইখান থেকে রেগে ওইখান থেকে চলে গেছে যে আমি এই কন্যার মুখ দর্শন করবো না। তো ওরা বুঝতে পেরেছে, পরবর্তীতে আবার গিয়ে বুঝিয়েছে যে না না, ইনি আপনারই জামাতা, যার সাথে আমাকে বিয়ে দিল সেই ব্যক্তি। আর কি করে কি হলো, বলছে এই ব্যাপার চবনপ্রাশের কারণ এসব করতো, তো এখানে উনি এখন এরকম অবস্থা প্রাপ্ত হয়েছে। তো কীরকম আগেকার দিনে পত্নী কিভাবে পতির প্রতি যে কতটা বাধ্য ছিল সেটাই বলছি, যে সংস্কার ছোটবেলা থেকেই মায়ের আরও বড় ভূমিকা থাকে। মা শেখানো উচিত কন্যাদেরকে যে তুমি বড় হয়ে কিভাবে পতিগৃহে যেতে হয়, তাকে কি করে সেবা করতে হয়, কিভাবে এক পতিব্রত ব্রতা হয়ে চলতে। কিন্তু আজকাল এই আমরা যে আলোচনা করছি এটা বড় একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা বিশেষ বলুন কয়েকটা এপিসোড এরকম দরকার, অবশ্যই দরকার। কারণ বর্তমান যে সমাজ সংস্কারবিহীন সমাজ, তো এই সংস্কারের বিষয়ে আমাদের অনেক অনেক জানা দরকার। একটা ছুটকি মনে পড়ে গেল, বলি। হ্যাঁ মহারাজ। যে যুবতী মেয়ে বৃদ্ধপতি, এটা 16 বছরের মেয়ে, ও 60 বছরের একটা বুড়োকে বিয়ে করেছে। তখন তার বান্ধবীরা, মেয়ের বান্ধবীরা তো বলা শুরু করছে, তোর কি চয়েস, 60 বছরের বুড়োকে বিয়ে করলি, আমি যা করেছি আমি ঠিক করেছি। ঠিক করেছি মানে আমাদের একটা প্রেস্টিজ আছে কিনা, আমরা বান্ধবী হিসাবে বলছি তো ঠিক করে। কি ঠিক করে তুই বুঝিয়ে বলতো। বলছে আমি দুটো জিনিস দেখেছি, একটা হচ্ছে ইনকাম আর একটা হচ্ছে দিন কম। তো ঠিক আছে, মানে ইনকাম টাকা অনেক আসবে, দিন তাড়াতাড়ি গেলে আবার একজনকে টাকা সব ওর হয়ে গেল। বাহ, তো সুন্দর কথা। আমরা প্রথমে যে প্রশ্নটা করেছিলাম আমি, যে বিবাহের ক্ষেত্রে যে বৈষ্ণব বিবাহ বিধি বা ভক্তদের ক্ষেত্রে আপনারা যেরকম বিবাহ করাচ্ছেন, কি পার্থক্য আছে বাইরে স্মার্ত বলি বা সাধারণত সচরাচর যা দেখি আমরা? কিছু বলুন একটু। প্রত্যেক সম্প্রদায়ে ওনাদের শিক্ষা অনুযায়ী ভগবত প্রাপ্তি হেতু যে পরম্পরাটা আছে, সেই পরম্পরা অনুযায়ী বিভিন্ন রকমের বিধি হয়। আমরা যে ইসকনে ফলো করছি, সৎক্রিয়া সারা দীপিকা গোপাল ভট্ট গোস্বামী যে দিয়েছে, তাহলে আমার পরম্পরায় জ্ঞান দেওয়া হচ্ছে कि তোমরা ভালো মতন বিয়ে করে সংসার করে জীবনের কেন্দ্রতে কৃষ্ণকে রাখবে। সেই জন্য কিছু কিছু মন্ত্র হয়, যেমন কৃষ্ণ বৈ সচ্চিদানন্দ ঘনঃ কৃষ্ণ আদি পুরুষ, এরকম মন্ত্র দিয়ে, বৈদিক মন্ত্র দিয়ে কিছু কিছু বিধিটা হয়। সেম যদি শ্রী বৈষ্ণব ভক্তরা বিয়ে করবে, ওনারা নারায়ণ স্মৃতির মন্ত্র আছে, মধ্ব নারায়ণ স্মৃতি মন্ত্র আছে। শৈব গণ করলে ভগবান শিবের স্তুতি আছে, শাক্ত করলে দেবীর স্তুতি আছে, গণপত্য করলে গণেশজির স্তুতি আছে। সেটাই পার্থক্য আমার জীবনের কেন্দ্রতে কি, না হলে যে বিধি সেটা সেম হয়। সবাই মধ্যে সিঁদুর দান হয়, সবার মধ্যে লাজহোম হয়, সবাদের মধ্যে সপ্তপদী হয়। হতে পারে প্রান্ত অনুযায়ী
ওখানে কি কি জিনিসটা আমরা প্রাপ্ত করতাম কি প্রাপ্ত হতো না, সেইভাবে কোনো কোনো সময়ে কোনো আচার্য ওখানকার জায়গা অনুযায়ী হয় না, এখানকার জন্য আমরা এইটুকু করে বিধিটা করতে পারি। যেমন আমার কাকার ছেলে, ও বিয়ে করেছে একটা তেলুগু মেয়ের সঙ্গে। এখন মেয়ের জায়ের বাড়ি ওর অনুযায়ী বিবাহ হবে, কেন বিবাহ মেয়ের বাড়িতে হচ্ছে। তোমার ছেলে মারাঠি, মেয়ে তেলেগু। হ্যাঁ, ছেলে গুজরাটি, গুজরাটি। মেয়ে তেলুগু। আমরা সব বসে আছি, বিবাহ হবে 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 হবে, ওখানে চলছে চলছে কিছু কিছু চলছে, 2.5 ঘন্টা হয়ে গেল, 3 ঘন্টা হয়ে গেল, কিছু কিছু চলছে। তারপরে ব্রাহ্মণ উঠে বলে বিবাহ শেষ। যজ্ঞ কোথায় হলো? আগুন তো প্রজ্বলিত করা হয়নি। বলে আগুন না থাকলে, ও যজ্ঞ না থাকলে আমরা তো আমাদের মধ্যে মানবেই না কি যজ্ঞ হয়েছে, বিবাহ হয়েছে। অগ্নি সাক্ষী। অগ্নি সাক্ষী। তা আমি ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলাম একটু উচিত ভাবে কি, প্রভু আমাদের মধ্যে তো হয় কি অগ্নি দরকার, আপনি কিভাবে বিবাহ করেছে কি ওখানে অগ্নি নেই? বলছে আমি প্রথমই জিজ্ঞাসা করেছিলাম যে অগ্নি দিয়ে হবে কি না। ওনারা বলছে না, আমাদের যে এরকম হয় সেরকম করতে হবে। তখন উনি বলেছেন এই ব্রাহ্মণ ছাড়া অন্য যার বর্ণ আছে ওনাদের জন্য ওনারা অগ্নি ছাড়া করে। কেন? এটা আমার বাঙালিতেও আছে, রাত্রি বিবাহ। বিহারতে, ইউপিতে রাত্রি বিবাহ, মধ্যরাত্রি বিবাহ। আরে মধ্যরাত্রিতে অগ্নি প্রজ্বলন করা যাবে না, সূর্যাস্ত হয়ে গেল, অগ্নি কার্য শেষ, আপনি করতে পারে না। কিন্তু এক প্রচন্ড বড় সময় আমার ভারতের ছিল, যখন ভারতীয় লোক ভারতের মধ্যে দাসত্ব গ্রহণ করেছে। মুঘল ছিল, ব্রিটিশ ছিল। যখন কন্যার বিবাহ হচ্ছে তখন ওনারা এসে কন্যাকেও নিয়ে যাবে, আর যার কিছু সব ধনসম্পত্তি আছে সেটাও নিয়ে যাবে। তখন ব্রাহ্মণরা বলেছে এরকমটা করা যাবে না, রাত্রিটা কোনো কোনো মুহূর্ত আছে বৃষভ লগ্নতে, হ্যাঁ এরকম আপনি একটা রাত্রি বিবাহ করতে পারে। কিন্তু আমার পরিস্থিতি এরকম ছিল তখন কি দিনের বেলা বিবাহ করা যাবে যেত না। সেই জন্য ব্রাহ্মণরা বলেছে রাত্রি বিবাহ সম্পন্ন করে কেউ কিছু বেশি বুঝবে না, চলে গেল স্বামীর বাড়িতে চলে যাবে, সকল দিকে চলে যাবে, এই সন্ধ্যার আগে ঢুকে যাবে স্বামীর বাড়িতে, শেষ। কেউ বুঝলো না, কিছু না, সুরক্ষিত থাকলো। কিন্তু এই প্রথাটা চলেছে কিছু 100 বছর চলেছে। তখন আমরা বলি না না, আমাদের মধ্যে তো রাত্রি বিবাহ আছে। আরে কোনো শাস্ত্রতে লেখা নেই রাত্রি বিবাহ। রামচন্দ্র কবে বিবাহ করেছে? অভিজিৎ মুহূর্তে। ভগবান কৃষ্ণ 16,108 বিবাহ করেছে। কখন করেছে? একটাও রাত্রিতে হয়নি। তাহলে এটা ওখানকার পরিস্থিতি অনুযায়ী, তো সেইটা ডিফারেন্স থাকে কি আমার জায়গাতে কি প্রাপ্ত হয়। এখানে বেঙ্গল ওই পাতা নিয়ে আসে, পাতাকে মেয়েরা পাতা দিয়ে মুখ কভার করে। মহারাষ্ট্র, গুজরাট ওই দিকে ঘুঙ্ঘট আসে। কেন? ওইটা কারণ হচ্ছে কে মেয়ে যার জন্য এত শৃঙ্গার করেছে সেটা হচ্ছে জামাই, না কি বলে দুলহা, বর। বর। বর, ওর জন্য এত সাজ শৃঙ্গার করেছে। তাহলে ওর সৌন্দর্য দর্শন করার প্রথম অধিকার কার হলো? বর। বরের হলো। তো এত হেঁটে হেঁটে আসে তো সবাই দেখবে না, ওকে কভার করে আসে। কেন? যখন আসবে ওই মুখদর শুভদৃষ্টি করবে, হ্যাঁ, না হলে হাত ছেড়ে না ঘুঙ্ঘট উঠিয়ে যখন শুভদৃষ্টি করে, ওর ছেলের ইংলিশে বলে লাভ এট ফার্স্ট সাইট, সেটা হতে হবে। ও এত সুন্দর, এই আমার স্ত্রী, এইটা এই ফিলিং এর জন্য বেঙ্গলে এরকম কভার করে, ওই পশ্চিম ভারতে এরকম কভার করে, দক্ষিণ ভারতে কি বলে অন্তর্পট আসে, এটা কাপড় দিয়ে দেয়, এরকম কভার করে। সেইটা ডিফারেন্স। প্রথা, লৌকিক গ্রামিক কথা, প্রথা। তার ছাড়া
মানে মুখ্য বিধিতে সেরকম কোনো মুখ্য বিধি প্রায় সেম আমরা প্রায় same। দেখেছি বাঙালিদের মধ্যেও সিঁদুর দান আমরা যে এত এক্সপিরিয়েন্স যখন করতে করতে আমরা দেখি কেউ টাকা দিয়ে সিঁদুর পরাবে, না না বাবু আমাদের সেই ধামার মতো একটা ওটা দিয়ে করাবে, কেউ যেন দর্পণ দিয়ে করাতে হয়, বউ আংটি দিয়ে করাতে আংটি হয়। দিয়ে করাতে হয়, অনেক বাঙালিদের মতো নানা রকম। কিন্তু আমরা বলি, অনেকে বলে কি দিয়ে, আপনাদের যেটা দিয়ে করে সেটা করুন, কোনো অসুবিধা নেই। কেউ ধামা দিয়ে করে, কেউ টাকা দিয়ে করে, আংটি দিয়ে করে, সিঁদুর পরানো হচ্ছে মুখ্য বিষয়। হ্যাঁ, কিভাবে আপনি পড়াবেন সেটা তো অতটা নেই তো। তবে এখন আমরা দেখছি আমাদের যে বৈদিক যেটা বিবাহ, ওটা মোটামুটি আমাদের সবার জন্যই একই প্রায় সেমই করি, কিন্তু কিছু কিছু সাউথ ইন্ডিয়ান লোকেরা কিছু কিছু এক্সট্রা করে। বাঙালিদের মধ্যেও যেরকম এরকম নিয়ম আছে, যারা ব্রাহ্মণ ক্যাটাগরি তাদের জন্য একটু বিশেষ বিধি হয় শুধু। কিন্তু আমরা বৈষ্ণবেরা আমরা একই গোপাল ভট্টেরই, আমরা তো একই করা হয়, এটা একটা সুবিধা। তাহলে নালে কি হয়, মেয়ে পক্ষ পুরোপুরি ভক্ত নয়, ছেলে পক্ষ পুরোপুরি ভক্ত, তো সেইখানে মেয়ের মা বলবে না আমার এটা করতে হবে, ছেলে বলবে না না আমি এটা চাই না। আমি একটা ক্যালকাটাতে একটা বিবাহ বাড়িতে গেলাম, কোথা থেকে বিহার থেকে এক ব্রাহ্মণ নিয়ে এসছে, সে তো 1 ঘন্টা ধরে এইসব করে গেল, তারপরে জয়মাল নিয়ে সেই ঢাকঢোল নাচানাচি এগুলো। আমি আমার মায়াপুরে ফিরে বিরক্ত হয়েছি, আমি ভাই তুমি করাও, আমার যোগ্যবিদ্যা আমি নিয়ে চলে যাচ্ছি, কারণ আমাকে একটা ডাকা হয়েছে, আমি বলেছিলাম যে আমরা করবো না, আমাদের বিধিতে হবে। তারপরে সেই আমি তো রেডি হচ্ছি ফিরে আসবো, তার ছেলে শুনলো, ছেলে তারপরে তো যেমন রেগে গেল মেয়ের বাপের প্রতি, মানে শ্বশুরের প্রতি, হ্যাঁ বলছে আপনি এখানে সরুন। আমি সরে গেলে তোমরা তো কন্যা দান করতে হবে, তুই এরকম বলিস না। তারপর মেয়েও ছেলের পক্ষে, মানে মেয়ে ভক্ত হয়েছে, ছেলের বাড়ির ভক্ত, মেয়ের বাড়ির বাবা মাকেও ভক্ত ছিল না। তো এটা একটা সমস্যার সমাধানের জন্য আমাদের যে বলে দেওয়া হয় আগে থেকে, যে ওই ছেলে মেয়ে যাক বলে দেবে যে আমাদের বৈদিক মতে আমাদের বিয়ে হবে, অন্য কোনো তোমাদের ওইসব চলবে না। তারপরেও আমরা অনেক সময় বলি যে ঠিক আছে, যদি আপনাদের কিছুই বিধান থাকে আমাকে বলতে পারেন, আমরা মাঝখানে করবো, কিন্তু ওইগুলোই করতে থাকবেন সেটা ঠিক নয়। তো এখন আমাদের এখানে আমাকে অনেকে ফোন করে যে অনেকেই ভক্ত নয়, তারাও ইউটিউবে দেখে দেখে আমাদের বিয়েগুলো ওদের খুব ভালো লাগছে, বেশ সুন্দর। বলছি দেখলাম কদিন আগে এরকম একটা চাইনিজ কি মহারাজ বলছিল, চাইনিজ মেয়ে বাঙালি ছেলে, দারুণ তো, এরকম বেশ সুন্দর আমাদের লাগলো, বেশ। বলছি এটা একদম ভাইরাল হয়ে গেছে। বলছি আমরা কি ওখানে বিয়ে করতে পারি? বিয়ে করার পরে আরেকবার বিয়ে করবে নাকি? না না, ওরা নয়, অন্যরা যারা দেখছে মহারাজ এই ইউটিউবটাতে, তোরা বলছে আমার ভাইয়ের কর্মীর লোক, ওরা তোরা বলছে ভাই দারুণ ব্যাপার, তো আমরা ওইখানে বিবাহ করা। এখানে করতে গেলে আমাদের পুরো বৈদিক মতে এবং শুদ্ধ শাকাহারী প্রসাদ নিয়ে আপনারা করতে চাইলে করতে পারেন। তো এখন দেখছি অনেক বাইরের ছেলেমেয়েরাও ইন্টারেস্টেড হচ্ছে, তারা এই বৈদিক বিবাহের প্রতি, বা ইসকনের যে এই যে বৈদিক বিবাহের যে মানে পদ্ধতি, এত সুন্দর খাওয়া দাওয়া সাজানো, এটা কিন্তু একটা আমি দেখলাম বাইরেরও প্রভাব। শুধু খাওয়া দাওয়া সাজানো না, যে আমাদের গোপাল ভট্ট গোস্বামীর যে সংস্কারের পরিপাটি লোকে আকৃষ্ট হচ্ছে। অনেক লোক হয়তো গ্রামে ও ভক্ত, ওর পরিবার ভক্ত, কিন্তু ওর আত্মীয় স্বজন পাড়া পড়শে তো ভক্ত নয়। দেখি এদের কীরকম বিয়ে হয়, ব্রাহ্মণ ঠিক মতো মন্ত্র পড়ে কি না, এটা একটা কৌতূহল থাকে। কিন্তু ওসব দেখে টেকে না খুব কনভিন্স হয়ে যায়, আরে অনেক কিছু তো হচ্ছে। আবার তো আমি দেখেছি যেমন ভদ্রাচার্য বিয়ে পড়াতেন, প্রত্যেকটা মন্ত্রের অর্থ বলে আমিও করেন দেখি কৃষ্ণ চৈতন্য প্রভু। আমি প্রথম ইস্কনে এসেছি, আমার বন্ধুর বিয়ে, ভদ্রাচার্য প্রভু আমাকে নিয়ে গেছেন, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট। আমি ব্রাহ্মণের অ্যাসিস্ট্যান্ট, তখন ব্রহ্মচারী ছিলাম, নতুন এসেছি। তো এর হাতটা বেঁধে দাও, ছেলে মেয়ের হাত বেঁধে দাও। আর মানে অনেক সময়, হোল নাইট বলবো না, 11টা থেকে শুরু হলো, প্রায় 1:30 2টো পর্যন্ত, 3টে বেজে গেল, মন্ত্র পড়ছে। আর প্রত্যেকটা মন্ত্রের অর্থ বলছে। যেটা একটা আমার মনে আছে, যখন মেয়ে আহুতি দেবে, আহুতি দেবে, ভাই খই দিচ্ছে দিদির হাতে, দিদি না বোন আমার মনে, তখন ব্রাহ্মণ মন্ত্র পড়াচ্ছে ভাইকে, তুমি মন্ত্র পড়ো, খই দেওয়ার আগে মন্ত্র বলো, মন্ত্রটার মিনিং বলছে। আমি তো মন্ত্রটা জানি না, বিয়ে করি না, কি করে বলবো, যেটা মিনিংটা মনে আছে আমি বলছি। হ্যাঁ, তুমি বোনের হাত ভর্তি করে খই দিচ্ছ, তুমি প্রতিজ্ঞা করো বোনকে বাড়িতে নিয়ে আসবে, কখনো বোনকে খালি হাতে ছাড়বে না। তোমার সামর্থ্য অনুযায়ী
বোনকে খুশি করে, ব্যাগ ভর্তি করে, হাত ভর্তি করে ছাড়বে। রাজি? বলে হ্যাঁ, তাহলে খই দাও। এবারে স্ত্রী মানে দিদি বা স্ত্রী ওকে বলে এই খই ঢালবে না, আগে মন্ত্র বলো। তো ওকে শিলের উপরে দাঁড় করেছে, শিলের পাটা দাঁড় করেছে। তুমি যেরকম শিলে দাঁড়িয়ে আছো, একটা মন্ত্র বলছে। শিরাভব পরমপদে। হ্যাঁ, মন্ত্রটা যাই হোক, আমি যেরকম অর্থটা মানে, তুমি শিলের উপরে দাঁড়িয়ে আছো মানে তুমি কঠিন প্রতিজ্ঞা করছো, কঠিন প্রতিজ্ঞা। তোমার স্বামীর গৃহে যত অতিথি আসবে সবার সেবা করো ভালো করে। ইয়েস অর নো? ইয়েস। তো খই ঢালো। মানে খুব সুন্দর, আকর্ষণীয়, সবাই মনোমুগ্ধ করে। মনোমুগ্ধকর হয়ে যায়, কারণ বাইরের বড়দের বিয়ে কি ব্রাহ্মণ ঠাকুর ওনার বেশি কাজ করতে হয় না, ওই ডিজে বাজবে, গান করবে, আর শুধু ছবি তুলবে, ওতেই ওদের সময়, ওটা নিয়ে ওরা। আর কিন্তু এরকমভাবে দেখে না যে এতটা সময় আমরা যেভাবে 1-1.5 ঘন্টা প্রায় ওইখানে বৈদিক মন্ত্র উচ্চারণ এবং এইভাবে এক্সপ্রেশন হয়, তো ওটা মানুষকে আকৃষ্ট করে, মানে যেটা খুব এখন বাইরের কি হয়েছে, অনেকটা ডাইলিউট হয়ে গিয়েছে, অনেক ডাইলিউট হয়ে গিয়েছে। বলে আমাকে কেউ লোক বলছে বিয়ে করাবেন, হ্যাঁ করাবো, অসুবিধা নেই। বলছে আমার মিউজিক্যাল ফেয়ারে হবে। এটা কি হয়? বলে যখন ওরা যজ্ঞের পরিক্রমা করছে, প্রত্যেকটা পরিক্রমায় বলিউডের গান হবে না, সেটা আমরা করব না। যেমন মহারাজ উদাহরণ দিলেন কি প্রত্যেকটা মন্ত্রর কাহিনী আছে, প্রতিজ্ঞা আছে, প্রতিজ্ঞা আছে, ওরা বুঝবে ভালো করে। হ্যাঁ। তাহলে বিবাহ বলছে সংস্কার। সংস্কার মানে কি? শুদ্ধিকরণ। শুদ্ধিকরণ কি করে হবে? এখন হতে পারে একটা মেয়ের পুরুষের সঙ্গে সম্পর্ক আছে বাবা মতন, ভাই মতন, বন্ধু মতন, কিন্তু স্বামী সঙ্গে কি করে থাকতে হবে সেটা জ্ঞান নেই। সেম ছেলেরা, ওর সম্পর্ক স্ত্রীর সম্পর্ক আছে মা, বোন, না হলে কোনো বান্ধবী। নিজের স্ত্রীর কোনো কি করে এই ব্যবহার করতে হবে সেটা জ্ঞান নেই। সে জ্ঞান কোথায় আসবে? সে জ্ঞান বিবাহ সংস্কারে আসবে। শিখাবে, এরকম বলবে, এইরকম কথা করবে, এইরকম অনুষ্ঠানটা হবে, যখন এরকম হয়ে গেল এরকম মনে চিন্তন করে ওকে রাখবে। বলছে পানি গ্রহণ। পানি গ্রহণ কেন? পানি গ্রহণের সময় বলে হ্যাঁ আমি তোমার সঙ্গে সবসময় থাকবো, বৃদ্ধাবস্থা পর্যন্ত আমি তোমার দেখাশোনা করব। বৃদ্ধাবস্থা মানে কি? তারপর তো মরে যাবে, কিন্তু এরকম বলতে নেই কি মরে যাব তত অবধি, না, এটা অশুভ জিনিস। সেই জন্য বলে বৃদ্ধাবস্থা পর্যন্ত আমি তোমার সঙ্গে থাকবো, তোমাকে খেয়াল রাখবো, এটা করবো, এটা করবো। স্ত্রী বলবে না, পুরুষ বলবে। কেন? তো স্ত্রীকে তো নিয়ে যাচ্ছে ওখানে, তাহলে পুরুষ বলছে কি আমি তোমার দেখাশোনা করবো। তারপরে কি বলছে? হ্যাঁ, বলছে আমার বাড়িতে আমার ভরণ পোষণের দায়িত্ব এখন তোমার ভরণ পোষণের দায়িত্ব আমি গ্রহণ করছি। হ্যাঁ, আর কি বলবে মহারাজ? অনেক বড় কথা, হাত ধরে বলছে কি আমার বাড়িতে এসে তুমি একটা মহারানী মতন থাকবে। মহারানী মতন মানে কি? বলে শ্বশুর উপরে, শাশের উপরে, ননদ উপরে, দেওর উপরে রাজ্য করবে। সাম্রাজ্ঞী ভব, রাজ্য করবে। কিন্তু ছেলে বলছে হ্যাঁ, তারপরের মন্ত্রতে বলছে কে মম চিত্তম অনুচিত্তম তে অস্তু, তোমার চিত আমাকে অর্পণ করবে, শব্দ এবং মন দিয়ে আমার ভক্তি করবে। আমার না, অপোজিট কেন মহারাজ? ও বলছে মানে যদি স্ত্রী পুরুষকে খুশ রাখবে, যদি ওর স্বামী খুশ, স্বামীর কথা মতো যদি চলবে, তখন পুরো বাড়িটা তো সেম হয়ে যাবে। স্বামীকে খুশ রাখার জন্য শাশুড়িকে খুশ সেবা করবে, স্বামীকে খুশ রাখার জন্য শ্বশুরের সেবা করবে। যখন শ্বশুর আর শাশুড়িকে উনি সেবা করছে, তখন এমনি তো রাজ্য পেয়ে গেল। কেন? ওনারা খুশ হয়েছে, আচ্ছা তুমি এত ভালো সেবা করছো আমার, তোমার যার খুশি তুমি করতে পারো, তোর রাজ্য পেয়ে গিয়েছে। রাজ্য কিভাবে পেয়েছে? দণ্ড থেকে না, প্রেম দিয়ে, সেবার স্বভাব দিয়ে। হ্যাঁ। আর তো এইটা সব হচ্ছে যখন অবধি মেয়ের বাড়িতে অনুষ্ঠানটা চলছে। যখন আমরা ধৃতি হোম, চতুর্থী হোম যখন করি, যেটা হচ্ছে স্বামীর বাড়িতে, তখন মেয়েকে জানানো হচ্ছে এই বাড়িতে এরকম ব্যবহার করবে,
তোমাকে কি করতে হবে, তোমার স্বামীকে, তোমার যত পরিবারের আছে সবাইকে ভালো মতন রাখবে, ভালো মতন সেবা করবে, সম্মান। সম্মান দেবে, ওনাদের কি কি আবশ্যকতা সেটা বুঝিয়ে ওনাদের সঙ্গে তুমি ব্যবহারটা করবে। তৃতীয়, এই বাড়িতে তোমার ব্যবহার এই রকম থাকবে যার দিয়ে সবাই পরিবারের সমস্ত সদস্য প্রসন্ন থাকবে। আর চতুর্থ, বাড়ির সবাই সদস্য এইভাবে তোমার সঙ্গে ব্যবহার করবে যেটা দিয়ে তুমি প্রসন্ন থাকতে পারো। সেটাই বলছে, বাড়িকে প্রসন্ন রাখো, বাড়ি থেকে প্রসন্ন হয়ে যাব। স্বামী বলছে আমার থেকে প্রসন্ন থাকো, আমারকে প্রসন্ন করো, সেটা কম্বিনেশন। সেই জন্য বৈবাহিক জীবনকে বলে এটা এক চাকা কিন্তু দুটো চাকা লাগে, গাড়িকে দুটো চাকা লাগে, সেটা হচ্ছে সংসার আর স্বামী স্ত্রী। একটাও ভালো কাজ না করলে সংসারটা ভালো যাবে না। সেম রেসপন্সিবিলিটি, ইকুয়াল রেসপন্সিবিলিটি দরকার। সময় তো হয়ে গেল মহারাজ, কিন্তু আমরা এখনো বিয়েই শেষ করতে পারলাম না। বৈদিক বিয়েতে একটু সময় লাগবে। বৈদিক বিয়ে সময় লাগে। প্রভুজি, বিবাহ করাতে, বৈদিক ভাবে বিবাহ করাতে 1 সপ্তাহ লাগে। 1 সপ্তাহ হ্যাঁ, করাতে, বুঝাতে কতক্ষণ লাগবে আপনি চিন্তা করুন। তো একটা কথা মনে পড়লো, আরেকটা কথা হচ্ছে, বিয়ে নিয়ে এত ঘাঁটাঘাঁটি করছেন, আমি আবার সন্ন্যাসী এখানে আছি, তা আপনাদের দেশে মজাই নিচ্ছে। তো আমি দেখছি, আমি একটা চুটকি পড়ছিলাম যে ওখানে বলছে একটা রুম বিয়ে হয়েছে, তো মেয়েটা শ্বশুর বাড়িতে ঠিক অ্যাডজাস্টেবল হচ্ছে না, তো একটা সাধু বাবা গ্রামে আসেন ভাগবত কথা করতে, তো অন্য গ্রাম থেকে মা মেয়েকে নিয়ে এসেছে, বিবাহিত মেয়েকে নিয়ে, যে সাধু বাবা একটা কথা ছিল, তো আপনি তো চেনেন আমার মেয়েকে, মানে ছোটো থেকেই দেখেছে, যে হ্যাঁ এখন কি হয়েছে না, শ্বশুর বাড়িতে অ্যাডজাস্ট হচ্ছে না, আপনি কিছু, লোকে জানে যে সাধু কিছু আশীর্বাদ দিলে হয়তো হয়ে যাবে। সাধু একটা ওষুধ দিয়েছে, আর এটা কি বলা যায়, ইনস্ট্রাকশন মানে উপদেশ দিয়েছে, এইটা এটা করবে, শাশুড়ির উপর কথা বলবে না, শাশুড়ি বলার আগে তুমি কাজ করে দেবে, ঠিক আছে। আর এই ওষুধটা দিলাম, ওষুধটা তো খাবে, কিন্তু এই নীতিটা মেন, যদি কোনোদিন এটা ফেল করো যে শাশুড়ির মুখের উপর কথা বলেছ, আবার সেই দিন থেকে আবার কাউন্টিং হবে, আগে যতগুলো করেছো ফেল করতে 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 প্রায় 1-1.5 বছরের ভিতরে একদম শাশুড়ি বৌমা একদম ম্যাচিং। মা মেয়েকে নিয়ে এসে, কি জাদু আপনার ওষুধের কাজ, আমরা খুব খুশি। তো সাধু একটা তাবিজ দিয়েছিল, তাবিজ, তো তখন বলছেন, তাবিজটা দেওয়ার সময় বলেছে মেয়ের ভাইকে, এই জিনিসগুলোকে নিয়ে এসো, আমি তাবিজ বানাবো, সব তাবিজ পরে দিয়ে, বলছে তাবিজটা খুললো, সব ঠিক হয়ে গেছে, তাবিজটা খুলে, তাবিজ খুলে দেখছেন এর ভিতরে কোনো ওষুধ টষুধ কিছুই নাই, একটা মন্ত্র লিখেছে। কি মন্ত্র? শাশুড়ি বৌমা এক, তো সাধু বাবা কে? আর সাধু বাবা কি করবে যদি একজন বিগড়ে? ঠিক আছে, মানে নীতিটা হচ্ছে যে তুমি শাশুড়ির কথা মেনে চলো, বড়দের মুখের উপর কথা বলো না, আগে থেকে সেবা করে দাও, ওটাই হচ্ছে নীতি। তো এটা শেখাবে কে? মা, যেটা আপনার বলেন না, মা শেখাবে, মা শেখাচ্ছেন, এখন ব্রাহ্মণ শেখাচ্ছে। তবে একটা কথা আমি অ্যাড করতে চাইছি, যে ডিভোর্স কথাটা বৈদিক শাস্ত্রে নেই, কিন্তু আমি আমার প্রায় লেকচারে যখন এই প্রসঙ্গ আসে আমি বলি, ডিভোর্সের জন্য দায়ী হচ্ছে মেয়ের মা। বেশিরভাগ বেশিরভাগ না, অনেক মায়েরা আসেন, আমার মেয়েকে একটু আশীর্বাদ করুন, কী হয়েছে, মেয়ের তো বিয়ে হয়ে গেছে, বলছে না শ্বশুর বাড়িতে অ্যাডজাস্ট হচ্ছে না। তা আমি কৌতুক করে বলি, আমি অ্যাডজাস্ট করে দেবো। বলছে মহারাজ অনেক কিছু হয়েছে, অনেক জল গড়িয়ে গেছে, আর কোনো চান্স নেই, আমার উপর ভরসা রাখুন, আমি করে দেবো। তখন মা একটু ইতস্তত বোধ করে, ই সাধু আর কি বলে মহারাজ, বলছে আমারও ভরসা রাখুন না, করে দেবো। বলছে বলুন।
মাকে বলি আপনার ফোনটা 6 মাস বন্ধ রাখবেন, মেয়ের বাড়ি সব অ্যাডজাস্ট হয়ে যাবে। বাস্তবিক তাই কিন্তু। আগেকার দিনে ফোন টোন ছিল না, মেয়েকে বিয়ে দিয়েছি কত দূরে, মেয়ের বাড়ি ঝগড়াঝাটি কে সামলেছে? মেয়েই। আর এখন কি হয়েছে, কোনো কিছু হলে ফোন ফোন মাকে। মা এখানে কিছু বুঝলো না। যেরকম একটা উদাহরণ দিই, আজকে দুপুরে রান্না করব, ভাত রান্না করব, কত চা আনলো, কাকে জিজ্ঞেস করে? মেয়েরা। শাশুড়িকে না, ফোন করছে মাকে, মা ধোকা সবজিটা কি করে বানাবো একটু বলে দাও, মা কত চাল নেবো বলে দাও। তো সেখানে শাশুড়ির সঙ্গে কি করে অ্যাডজাস্ট হবে? শাশুড়ি দেখছে সব গল্প কার সঙ্গে? মার সঙ্গে। তো এগুলো কিছু কিছু প্র্যাকটিক্যাল থিংস আছে দেখলাম, যেগুলো আলোচনা আছে সেগুলোই ফুটে আসছে। তাহলে মনে হয় আরেকটা এপিসোড লাগবে মহারাজ, এই শুধু বিয়ে নিয়ে নাকি? না, আপনি শ্রোতাদের জিজ্ঞাসা করেন, ওরা যদি আরো 2-1 ঘন্টা থাকে আমাদের সঙ্গে, এটা চলবে। চলবে। হ্যাঁ, বলছেন বিয়ে বাড়ি তো সারা রাত হয়। সারা রাত ধরে বিয়ে। একটা দেখছিলাম যে অনেকে মনে করে যে বিবাহ কার পত্রিকা ছাপায় প্রজাপতি, অনেকে প্রজাপতির ছবি দিয়ে দেয়। এই জিনিসটা কি? কেউ বলে এটা কি ব্রহ্মার প্রজাপতি, প্রজাপতি ব্রহ্মা বা প্রজাপতির প্রতি কিছু একটা, এটা কি একটা ব্যাপার? প্রজাপতির ছবি কেন দেয় বা প্রজাপতি নাম লিখে? প্রজাপতি না প্রজাপিতা দুটোই। আপনি বিবাহ করছেন কেন? প্রজা উৎপত্তি করার জন্য। তো তার মধ্যে এটা একটা ধারণা থাকে যে কারো অবিবাহিত কেউ যদি কারো গায়ে প্রজাপতি বসে, তো গ্রামে বলতে তোর বিয়ে হয়ে যাবে, তোর বিয়ে প্রজাপতি বসেছে। আর যারা বিয়ে করার পরে বর্জিতে প্রজাপতি বসে, আমার বিয়ে। না, এটা ব্রহ্মাজি প্রজাপতি মানে ব্রহ্মা, আদি প্রজাপতি উনি। তারপরে দক্ষ প্রজাপতি আছে, কশ্যপ প্রজাপতি আছে, কিন্তু প্রথম প্রজাপতি ব্রহ্মাজি। তো সেই জন্য হতে পারে ওনারা লিখছে কি ব্রহ্মদেবের আশীর্বাদ লাভ করবে, সন্তান প্রাপ্তি হবে, আর সেই জন্য এরকম। উনি তো প্রজাপতি কিন্তু ওই যে প্রজাপতি বাটারফ্লাই এর ছবি বসানো বা বাটারফ্লাই, আমি যেটা গীতা থেকে একটা শ্লোক পড়ি লোককে বোঝা, এই পার্টিকুলার এই পয়েন্টে, যেটা 3য় অধ্যায় 10 সহযজ্ঞ প্রজাপতি পুরবাচ, প্রজাপতি এরকম কথাটা আছে না? সহযোগ্য প্রজা সৃষ্টা পুরবাচ প্রজাপতি। প্রজাপতি মানে প্রজা সৃষ্টি করা। ভগবান বলছেন যে আমি যজ্ঞ সহ প্রজা সৃষ্টি করেছি। যেরকম বাবা মা ছেলে মেয়ের জন্ম দিয়ে তার একটা ইনকাম বা সে সুখে থাকবে একটু ব্যবস্থা করে, মেয়েকে ভালো ঘরে বিয়ে দেয়, ছেলেকে একটা ইনকামের সোর্স দেখিয়ে দেয়, চাকরি ব্যবসা। সেটা ভগবান বলছে আমি তোমাদের জন্ম দিয়েছি, তোমাদেরও আমি একটা ইনকাম সোর্স দিয়েছি। যজ্ঞ করবে, ভগবানকে সন্তুষ্ট করবে, তারপর অন্ন হবে। যে মেয়ে সৃষ্টি সার্কেলটা, খাদ্য সার্কেল। তো সেই জন্য প্রজাপতি মানে যে প্রজা সৃষ্টি করে। তাই ছেলে মেয়ে যখন বিয়ে করে, প্রজাপতি ব্রহ্মার কাছে প্রার্থনা করেন আমাদেরকেও আশীর্বাদ করুন, আমরা যেন আপনার সৃষ্টি কার্যে সহায়তা করি, আমরা প্রজা সৃষ্টি করতে পারি। এটা একটা ধর্মীয় অনুষ্ঠান, প্রার্থনা করে, কিন্তু লোকে এটাকে কাম্যক হিসাবে নেয়। প্রজাপতি ফুলে ফুলে মিলন ঘটায় না, প্রজাপতি একটু লাগিয়ে দেয়। এটাই প্রজাপতি মানে ব্রহ্মা প্রজাপতি, দক্ষ প্রজাপতি, কর্দম প্রজাপতি, তাদের কাছে প্রার্থনা করছি আপনারা আমাকে আশীর্বাদ করুন, অনুমোদন করুন, আমিও জগতে প্রজা সৃষ্টি করতে পারি যাতে। এটাই প্রজাপতি। এটা জিনিস দেখতে পাই মহারাজ ভাগবতে, যে কর্দম মুনিকে তার পিতা বলেছেন তুমি বিবাহ করে প্রজা সৃষ্টি করো, তো উনি আগে তপস্যা করেছেন। তারপর দক্ষ প্রজাপতিরও যে ছেলে হরিয়াক্ষ সবলাক্ষ বলছেন তোমরা সন্তান প্রজা সৃষ্টি করো, তারা বিবাহ করবেন, আগে তপস্যা করতে গেছেন, পরে নারদ ব্রহ্মচারী বানিয়ে দিয়েছে। যাই হোক, কিন্তু কথা হচ্ছে সবাইকে বলছে তুমি বলছে প্রজা সৃষ্টি করো, বিবাহ করো, কিন্তু তপস্যা করতে কেন যাচ্ছেন? তার মানে কি, এখান থেকে কি শেখায়? বিবাহ করার আগে তপস্যা করতে হবে? বিবাহ কার্য একটা কঠিন কার্য, এটা সহজ নেই। তাহলে আপনার কি ক্ষমতা দরকার,
তাহলে তপস্যাটা কি? ব্রহ্মচর্য পালন। ব্রহ্মচর্য পালন করা সহজ নেই, কঠিন ব্যাপার। কিন্তু যদি আপনি ভালো মতন ব্রহ্মচর্য জীবনের পালন করতে পারে, তখন আপনার গৃহস্থ জীবন সহজ হয়। কেন? আপনাকে ব্রহ্মচারী জীবনে যার পরিস্থিতি হোক, যার ঋতু হোক, ঠান্ডা জলে স্নান করতে হবে, নিচে জমিতে ঘুমাতে হবে, ভিক্ষা যাচনা করে তো আপনাকে খেতে হবে, একটা দাসের মতন জীবনযাপন করতে হবে, গুরুর দাস। গুরু যে বলবে কাঠ নিয়ে আসো, কাঠ নিয়ে আসতে হবে, এখানে ঝাড়ু দাও, মার্জনা করো, কি বলে সব ধোয়া মোছা করো, ভিক্ষা করো, সব করতে হবে। যার গুরু বলে সব, একটা দাসের মতন জীবন। আর সেটা ওখানে বিদ্যা লাভ, বিদ্যা অর্জন করতে হবে, তপস্যাময় করতে হবে। তখন যখন আপনার ব্রহ্মচর্য জীবন শেষ হয়েছে, এখন আমাকে গুরুকুলে যখন আমি পড়াশোনা করতাম, আমার গুরুজন আমাকে হাসতেন কোনো কোনো সময়। একটাই আমাকে তো লকার দিয়েছে, ওই লকারের ভিতরে আমার পড়াশোনার জিনিসও আছে, ঘুমার জিনিসও আছে, কি বলে কাপড় জোপড় আছে, ঠান্ডার সময়ের ব্ল্যাঙ্কেট গুলো আছে, সব তো একটাই। একটু বেশি করলে ভালো হতো অন্য অন্য জায়গায়। হ্যাঁ, একটা লকারের মধ্যে সব। বলছে তোমার যা তো দরকার এক লকারে আসছে, তো চলে আসে, একটু টাইট হয়ে যায়। বলে বিবাহের পর তোমাকে এতই পাবে, বেশি পাবে না। এরকম হয় নাকি? এখন গৃহস্থী হয়েছি, কত বড় ঘর হোক না কেন, এইটুকুই আপনি পাবে। আর তার মধ্যেও শেয়ারিং হবে। কেন? আপনি মনে করেন আপনার 4টে আলমারি আছে, 4টে আলমারির মধ্যে 2টো আলমারি স্ত্রীর শাড়ি যাবে, একটা আলমারিতে যে এক্সট্রা জিনিসগুলো আছে, বাড়ির এক্সট্রা সব জিনিস, ওটা একটা আলমারিতে যাবে। থাকলো আপনার একটা আলমারি, ওর মধ্যে আপনার যাবে। কিন্তু কি বলে এই সব বিছানা সব জিনিস, ওটা কোথায় রাখবো আমি? ওটা তো ওখানে রাখতে হবে। তখন আপনি কি, হ্যাঁ এখানে রাখো। কে কি করে করতে পারে? ওটা ব্রহ্মচারী জীবনে এরকম পালন করেছেন তো? ব্রহ্মচারী জীবনে গুরুর সামনে নতমস্তক হয়ে চুপচাপ শুনে যে বলবে সেটা করতে হবে। গৃহস্থ জীবনে স্ত্রী যে বলবে সেটাও চুপচাপ শুনে মাথা নিচে করে করতে হবে। গৃহস্থ রহস্য পাশ করে দিচ্ছে। কেন? যদি না করলে স্ত্রী রেগে যাবে, উনি রেগে গেলে আপনিও রেগে গেলে ঝগড়া হবে, না হলে সেপারেশন হবে, না হলে স্ত্রী কান্না করা শুরু করে দেবে। আপনি মনে করেন আমার স্ত্রীকে কান্না করে দিলাম, আমি সরি। কি হলো? নতমস্তক হয়ে গেলেন। লাস্টে পুরুষকে করতেই হবে। ভগবান কৃষ্ণ দেহি তব পাদ পল্লব মুদারম, রাধারানী যখন রেগে গিয়েছে, ভগবান কৃষ্ণ কি বলছে? আপনার চরণ আমার মাথায় দাও। ভগবান কৃষ্ণ বলেছে। যদি কৃষ্ণ এরকম করতে হয়, সবাইকে তো করতে হবে। একটা ঋষিমুনি এসে ছাতিতে লাত মেরেছে ভগবান বিষ্ণুকে। কোথায়? যেখানে শ্রীবৎস আছে, মহালক্ষ্মীর স্থান। তখন ভগবান বিষ্ণু উঠে বলে, মহামুনি আপনার চরণে লাগেনি তো? আমার তো বক্ষস্থল খুব কঠোর, আপনার চরণ তো কমলের পাখুরি মতন নাজুক, আপনার কষ্ট হয়নি তো? পাদ প্রক্ষালন করেছে, ম্যাসাজ করেছে, খাইয়ে পিয়ে পাঠিয়ে দিল। লক্ষ্মী দেবী রেগে গেল। আমার যেখানে জায়গা ওখানে ও প্রহার করেছে, লক্ষ্মী দেবীকে প্রহার করিনি। লক্ষ্মী দেবীর যে জায়গা, ওই জায়গাতে ব্রাহ্মণ প্রহার করেছে, আর আপনি ওর চরণ কি বলে ম্যাসাজ করছেন। তাহলে আমার থেকে প্রেম নেই, আমি চলে যাব, আর থাকবো না এখানে। চলে গেলেন। কত বছর ভগবান বিষ্ণু শ্রীনিবাস, খাওয়ার নেই, ঘুমার নেই, জায়গা নেই, কি বলে এটা পিঁপড়ির ঘরে থাকলেন। জগন্নাথের সেম কেস। 12 বছর লক্ষ্মী দেবী চলে গিয়ে, আমি আর থাকবো না শ্রী মন্দিরে, খাওয়া কিছু পাইনি। লাস্টে কি করতে হলো? সরি, চলে আসো। অনেক লজিক। তপস্যা লাগবে। সেই জন্য তপস্যা লাগবে। আপনি অখণ্ড ব্রহ্মচারী হোক, নৈষ্ঠিক ব্রহ্মচারী হোক, আপনি উপকুর্বানা ব্রহ্মচারী, যে এখন ব্রহ্মচারী আছে কিন্তু পরে বিয়ে করবে, ওইর হোক, আপনার গৃহস্থ ইচ্ছা হোক কি না হোক, ব্রহ্মচারী জীবন অনিবার্য আছে। সেই জন্য যাও তপস্যা করো।
ওই তপস্যা করবে, ওই ব্রহ্মচর্য পালন করবে, স্থির থাকবে, যখন গৃহস্থ হবে ও পালন করতে পারবে। কর্দম মুনি তপস্যা করেছে, সিদ্ধি যাতনা করেছে, তপস্যার কত প্রবল ওনার শক্তি হয়ে গিয়েছে। কোথায় ইউজ করেছে? হানিমুনে। যখন দেবহূতি দেবী বলছে না না আমি একটু ঘুরতে যেতে চাচ্ছি, তখন কি করে এত বড় সুন্দর ফ্লাইং ম্যান। ফ্লাইং করে দিয়েছে, যার ভিতরে পর্বত আছে, সমুদ্র কি বলে নদী আছে, পুকুর আছে, গাছ আছে, ভব্য ভবন আছে। কোথায় যাবে ঘুরতে? সারা ব্রহ্মাণ্ডে ঘুরবে। তার মানে আপনাকে বিয়ে করতে গেলে কিছু দেখাতে হবে ওকে, না হলেও মাথা নত করবে না নাকি? এখনো তো যে ব্রহ্মচার্য পালন করছে না সেটাও তো তপস্যা করছে। ভালো ইনকামের তপস্যা হচ্ছে, না হলে ভালো বডি বিল্ডিং এর তপস্যা হচ্ছে। যদি না ভালো ইনকাম না থাকলে আপনার বিয়েই করবে না মেয়েরা। এটা একটা তপস্যা, ভালো কথা বলছেন, এটা তপস্যা তো। তো তপস্যা, সেই জন্য যদি বাড়িতে লক্ষ্মী আনতে চান তপস্যা করতে হবে। ও অনেক দূর হয়ে গেছে, সবার হাতে লক্ষ্মী টক্ষ্মী লাগবে সময় কিনা। হয়ে গেছে, চলতে থাকবে সারা রাত। তো যাই হোক, এই পর্ব আমাদের আরো দশবিধ সংস্কারের, তো বিবাহটাই শেষ হলো না, আরো অনেক কিছু আছে। শুরু, প্রথম সংস্কার চলছে। তো আমরা আশা করছি পরবর্তীতে আমরা আরো অন্যান্য পরবর্তী সংস্কারগুলি সম্বন্ধেও আমরা ক্রমান্বয়ে শ্রবণ করব। আরো যা প্রশ্ন আছে আপনারা এই যে আলোচনার ভিত্তিতে প্রেক্ষিতে যা যা প্রশ্ন আছে সেগুলো লিখে পাঠাতে পারেন, পরবর্তী টকশোগুলোতে সেগুলো আনার চেষ্টা করব আমরা। তো আজকে অনেকগুলো প্রশ্ন ছিল, কিন্তু আমরা চাইছিলাম যে এই যে আলোচনাগুলো, সেই প্রশ্নগুলো সরাসরি প্রশ্ন হয়তো নাম কোট করে বলিনি, কিন্তু ওগুলোর ভিত্তিতেই প্রশ্নগুলো রাখার চেষ্টা করেছি আমরা। অনেকের একই রকম প্রশ্ন ছিল, আরও প্রশ্ন করতে পারেন পরবর্তী সংস্কারগুলো সম্বন্ধেও। তো আমরা তাহলে আজকে সবার কাছে এই প্রত্যাশা করি, এই প্রার্থনা করি ভগবানের কাছে, সবার কাছে এই প্রত্যাশা করি যে সকলে এই সংস্কারগুলি ভালো করে মেনে চলুন, এবং মুখ্য লক্ষ্য হবে যেটা বললেন আজকের আলোচনাতে, যে কৃষ্ণ স্মরণ, ভগবানের প্রতি শরণাগতি, সেটাই যেন থাকে। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, ভজন একটা কথা বলি আমি। যখন লাস্ট টাইম আমরা এই টক শো হয়েছিল, তখন আমি বলেছিলাম কি হরিনামের কথাটা হচ্ছিল, বলে হরিনামকে আপনি পূর্ণভাবে স্বীকার করতে চান, তখন ওকে 3.5 কোটি বার জপ করতে হয়। যদি আপনি 64 মালা প্রতিদিন করবেন, তাহলে 14 বছরের আপনার 3.5 কোটি মালা নাম হবে। তাহলে যখন আমাদের অম্বরীশ প্রভুর জন্য আমরা যজ্ঞ করছিলাম মন্দিরে, একটা মাতাজি এসে বলছে, প্রভু আমি আপনার টক শো দেখেছি, শুনেছি, তখন থেকে আমরা 64 মালা প্রতিদিন করা শুরু করেছি। তাহলে এই টক শোর অনেক পাওয়ার আছে, অনেক ভক্ত ওকে স্বীকার করছে। তো কংগ্রেচুলেশনস মহারাজকে, আপনাকে, আপনি যে সেবা করছেন সেটা ভক্ত কি বলে অঙ্গীকার স্বীকার করছেন, পালন করছেন। হরি বল। তাহলে খুব ভালো লাগলো, আনন্দ সংবাদ। তো এরকম আরো আপনারা টক শো শুনে আপনাদের কার কি অনুভূতি জানাবেন, লিখে জানাবেন। আর আপনারা যদি আসবেন কেউ মায়াপুরে। বলে যে টক শো শুনে মনে হচ্ছে আরেকবার ভালো করে বিয়ে করলে মনে ভালো হতো, এত কিছু জানতাম না তো, আমাদের বিয়েটা এমনি এমনি হয়ে গেছে, তো ওকেই আরেকবার বিয়ে করতে হ্যাঁ, পারে। দুজনেই করুন। আমাকে অনেক লোক বলেছে আমার আবার বিয়ে করতে চাচ্ছি। করছে তো, প্রতি বছর বিয়ে করছে। বিবাহ বার্ষিকীটা কি, যেরকম আমাদের হরিনাম দীক্ষার পরে ব্রাহ্মণ দীক্ষাতেও আরেকবার প্রতিশ্রুতি করাছে, 4 নিয়ম পালন করব, 16 মালা জপ, আরেকবার করাচ্ছে। কিন্তু তার মানে আমি একজনকে জিজ্ঞাসা করছি, বিবাহ বার্ষিকী মানে কি সেটাই, যে আমরা যে একটা বিবাহ করতে গিয়ে সংসার জীবনে ছেলে মেয়ে দুজন যে প্রতিশ্রুতি করে, ওগুলো কি রিপিট করায় নাকি? এটা হয় মহারাজ, হয়, যখন প্রতি বছর হয় না, এটা বলে ষষ্ঠী আব্ধি পূর্তি, যখন 60 বছর শেষ হয় তো আবার বিয়ে হয়। সাউথ ইন্ডিয়া ওইসব জায়গায় এটা খুব প্রচলন আছে। মানে বিবাহ 60 বছর বলতে উনাদের 60 বছর না, বিয়ের 60 বছর। যখন প্রভুর 60 বছর হয়েছে, হ্যাঁ হ্যাঁ, রিকন্ট্রাক্ট, আবার নতুন কন্ট্রাক্ট ও মুসলমানের হয়, আমাদের হয় না। রিনিউ হচ্ছে। তো যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভোজন আনন্দে থাকুন। আর চতুর্মাস্য তো চলছে, এখন বিয়ের আলোচনা চলছে। চতুর্মাসে তো
এতটা হয় না, বা চাতুর্মাসের পরে বিয়ের আবার মৌসুম শুরু হবে, একটার পর একটা। আনন্দে থাকুন। হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে